গল্প তুমিময় প্রাপ্তি, তৃতীয় পর্ব। লেখনীতে মেহরিন রিম। আদৃত অবাকের চরম সীমায় পৌঁছে যায় যখন ঈশাকে সেই একই শাড়ি পরে একইভাবে নাচতে দেখে। তার মানে এই কদিনে তার মাথার মধ্যে শুধু ঈশাই ঘুরপাক খাচ্ছিল। ঈশাকে দেখার জন্য সে রোজ ছাদে গিয়ে অপেক্ষা করত। এমনি হাজারো প্রশ্নতে জর্জরিত হল আদৃতের মন। তবে এরই মাঝে তার স্থির দৃষ্টি নিমজ্জিত রয়েছে ঈশার পানে। আশেপাশের এত কোলাহলের মাঝেও তার মাঝে এক অদ্ভুত অনুভূতি বাসা বাঁধছে। এক নাম না জানা অনুভূতি, যেই অনুভূতি এর আগে কখনো হয়নি। সবার করতালির আওয়াজে চিন্তা ভঙ্গ হয় আদৃতের, ফিরে আসে বাস্তবে। আর এক মুহূর্তও এখানে থাকা সম্ভব নয় তার পক্ষে। চেয়ার থেকে উঠে দ্রুতগতিতে পা বাড়িয়ে একটা ফাঁকা জায়গায় চলে যায় আদৃত। ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে নিজের অশান্ত মনকে শান্ত করার চেষ্টা করতে থাকে সে। কেন হচ্ছে এমন? এই অদ্ভুত অনুভূতির অর্থই বা কী? প্রোগ্রাম শেষ হতে এখনো অনেকটা সময় বাকি। তবে ফাইজা আর এখানে থাকতে চাইছে না। ঈশার কথায় এতক্ষণ থাকলেও এখন আর পারছে না। ঈশাকে কোনোরকম মানিয়ে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার জন্য অগ্রসর হয় ফাইজা। তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, ফাইজা দাঁড়াও। নিজের হাতে থাকা ব্যাগটা খামচে ধরে চোখ বন্ধ করে নেয় ফাইজা। কণ্ঠটা যে পূর্ণর এটা বুঝতে সময় লাগেনি তার। এই কণ্ঠস্বর তার অতি পরিচিত। একটা সময় এই কণ্ঠ শোনার জন্য ব্যাকুল হয়ে থাকত সে। আর এখন, এখন সেই কণ্ঠই তার কাছে সবচেয়ে অস্বস্তিজনক লাগছে। পিছনে তাকালো না ফাইজা, নিজের জায়গায় স্থির থেকেই উত্তর দিল, জি বলুন। ফাইজার মুখে আপনি সম্বোধন শুনে খুব বেশি অবাক হল না পূর্ণ। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ফাইজা ফাইজা আই এম সরি। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল ফাইজার। তবুও নিজের কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, সরি কেন? দেখো সেদিনের বিহেভিয়ার এর জন্য আমি আসলেই দুঃখিত। ওভাবে রিয়েক্ট করাটা আমার উচিত। ভুল কিছু তো বলেননি আপনি। আমার মতো মেয়ের সাথে ওর চেয়ে ভালো আচরণ করাও যায় না। ফাইজার কণ্ঠে অভিমান স্পষ্ট। পূর্ণ কোনো প্রত্যুত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না। ফাইজা আবারও বলল, আর কিছু বলবেন আপনি? পূর্ণ কিছুক্ষণ চুপ থেকে বলল, না। ঠিক আছে। কথাটা বলেই ফাইজা ছুটে বেরিয়ে গেল কলেজ থেকে। নিজের চোখের জল সে কাউকে দেখাতে চায় না, পূর্ণকে তো একদমই না। যার কাছে এই চোখের জলের কোনো মূল্যই নেই, ফাইজার মতে তাকে এই চোখের জল দেখানোর কোনো মানেই হয় না। পূর্ণ একই জায়গায় দাঁড়িয়ে রইল। ফাইজার এমন আচরণের যথেষ্ট কারণ রয়েছে। পূর্ণর এখনো স্পষ্ট মনে পড়ে 2 বছর আগের সেই দিনের কথা। তখন ফাইজার সদ্য ভার্সিটিতে ভর্তি হয়েছে আর পূর্ণ মাস্টার্স এর ফাইনাল এক্সাম দিবে। কি হচ্ছেটা কি ফাইজা? বললাম তো আমাকে ফলো করা বন্ধ করো। আমার কথা শুনতে চাও না কেন তুমি? পূর্ণর এমন কথায় ফাইজার মাঝে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না। সে আপনা মনে পূর্ণর সামনে এসে দাঁড়িয়ে বলল, বিকজ আই লাভ ইউ, বাট আই ডোন্ট লাভ ইউ, এন্ড ইউ হ্যাভ টু নো দ্যাট। তুমি বললেই কি আমার মেনে নিতে হবে নাকি? পূর্ণর আগে থেকেই মাথা গরম ছিল, তার উপর ফাইজার কারণে মেজাজটা আরও বিগড়ে যেতে লাগল। পূর্ণ কোনো উত্তর না দিয়ে ফাইজার পাশ থেকে সামনের দিকে হাঁটা শুরু করল। ফাইজাও তার পাশে হাঁটতে হাঁটতে বলল, তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে আমাকে তুমি করে বলো কেন শুনি? তার মানে আমি বাকিদের থেকে স্পেশাল? আর কথা একবার বললে কানে যায় না তোমার? পূর্ণর ধমকে খানিকটা কেঁপে ওঠে ফাইজা। পূর্ণ এবার বলতে শুরু করে, তোমার মতো মেয়ে না আমি জীবনে দুটো দেখিনি। একটি ভালো করে কথা বলেছি কিনা তাতেই ভেবে নিলে আমি তোমাকে ভালোবাসি। হাউ ফানি। অবশ্য তোমার মতো মেয়ের থেকে এর চেয়ে ভালো কিছু আশাও করা যায় না বোধ হয়। আগেও নিশ্চয়ই অভ্যাস আছে ছেলেদের পিছনে ঘুরে বেড়ানোর।
না হলে তো আমার পিছনে এমন আঠার মতো চিপকে থাকতে পারতে না। ভালোভাবে বলেছিলাম তোমাকে, শুনলে না তো। এবার লাস্ট বারের মতো বলছি, আমার পিছনে একদম ঘুরঘুর করবে না। অসহ্য লাগে আমার। কথাটা বলেই সেখান থেকে হনহন করে চলে যায় পূর্ণ। আর ফাইজা সেই একই জায়গায় পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে। আশেপাশের মানুষ তার দিকে তাকিয়ে বিভিন্ন কথা বলে চলেছে। সেই মুহূর্তে কষ্টে, লজ্জায় যেন মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছিল ফাইজার। আশেপাশে একনজর তাকিয়ে এলোমেলো পায়ে সেই স্থান ত্যাগ করে ফাইজা। আর ভাবতে চাইল না পূর্ণ। সেদিনের এই কঠিন কথাগুলো বলতে যে পূর্ণর কতটা কষ্ট হয়েছিল সেটা হয়তো ফাইজা কখনো জানতেও পারবে না, পূর্ণ জানাতেও চায় না। সে শুধু চায় ফাইজা নিজের জীবনে এগিয়ে যাক, নতুন করে সবকিছু শুরু করুক। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? আর আদি কোথায়? সায়ানের কথায় তার দিকে তাকায় পূর্ণ। সায়ান ফোনের দিকে তাকিয়ে কথাগুলো বলছে। পূর্ণ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ফোন করে দেখ। ফোনে পেলে কি আর তোকে জিজ্ঞেস করতাম? ফোনটাও তো বন্ধ করে রেখেছে। ওকে তো চিনিসই, দেখ গিয়ে হয়তো বাসায় চলে গেছে আর না হলে অফিসে। তাই হবে হয়তো। আচ্ছা তাহলে তুই চল আমার সঙ্গে। তুই যা, আমার কিছু কাজ আছে, আমি পরে আসব। ঠিক আছে, রাতে আসিস কিন্তু। আম্মু তোকে আসতে বলছে, আদিকেও নিয়ে আসিস। হুম। আপুর কি হয়েছে আম্মু? শরীর খারাপ লাগছে বলে যে তাড়াতাড়ি চলে এলো। বাড়িতে এসেই রুকসানার কাছে গিয়ে কথাগুলো বলল ঈশা। রুকসানা সোফায় বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, ফাইজা তো এসেই নিজের ঘরে চলে গেল। তুই গিয়ে একটু দেখতো, কে জানে মেয়েটার আবার কি হলো। আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে তারপর দেখছি। কথাটা বলে নিজের ঘরে ফ্রেশ হতে চলে গেল ঈশা। প্রায় 1 ঘন্টা যাবৎ শাওয়ারের নিচে বসে আছে ফাইজা। চোখের অশ্রুগুলো পানির সাথে মিশে যাচ্ছে। ফাইজার মনে শুধু একটা কথাই ঘুরছে, কার জন্য কষ্ট পাচ্ছি আমি, কার জন্যই বা কাঁদছি? যেই মানুষটার কাছে আমার কোনো দামই নেই তার জন্য। অনেক চেষ্টা করছে ফাইজা নিজের কান্না আটকানোর। তবুও বারংবার সে ব্যর্থ হচ্ছে। যেই মানুষটার থেকে দূরে সরে থাকতে চাইছে, সেই মানুষটা কেন তার সামনে এল? আপু, তুমি কি ওয়াশরুমে? ঠিক আছো তুমি? ঈশার ডাকে হুঁশ ফেরে ফাইজার। নিজের কণ্ঠ স্বাভাবিক রেখে উত্তর দেয়, হ্যাঁ ঈশা, আমি ঠিক আছি। আচ্ছা তুমি বের হও, অনেক ছবি দেখানো বাকি আছে। কথাটা বলেই খাটে গিয়ে বসল ঈশা। ফাইজা এবার ফুটবল পায়ে উঠে দাঁড়াল। মনকে স্থির করার চেষ্টা করল সে। পূর্ণ কেবলই তার অতীত, তার জন্য সে একটুও কষ্ট পাবে না। একটুও না। ঘরের লাইট নিভিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে আদৃত। পুরো ঘরে এখন আলো বলতে কেবলই ড্রেসিং টেবিলের সামনের ছোট লাইটটি জ্বলছে। জানালা থেকে বাহিরের শীতল বাতাস এসে লাগছে আদৃতের গায়ে, যার ফলে তার চুলগুলোও সামান্য উড়ছে। তবে এই হাওয়ার চেয়েও কয়েক গুণ বেশি বেগে তার মনে প্রশ্নের ঝড় বইছে। আয়নার সামনে বসে নিজের সাথে কথা বলাটা আদৃতের বেশ পুরনো অভ্যাস। যখনই নিজের মন অতিরিক্ত অশান্ত হয়ে যায়, তখনই এই পদ্ধতি অবলম্বন করে সে। নিজের মনকে শান্ত করার সামান্য প্রচেষ্টা মাত্র। বেশ কিছুক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ায় আদৃত। আপন মনে নিজেকে প্রশ্ন করে, হোয়াটস রং উইথ ইউ আদৃত? একটা মেয়ের জন্য আমি কেন এত অস্থির হয়ে যাচ্ছি? তাও আবার ওই মেয়েটার জন্য। নো নো নো, আমি একটু বেশি ভাবছি ওই মেয়েটাকে নিয়ে, তাই না? এই জন্যই এমন হচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। লম্বা নিঃশ্বাস নিয়ে নিজের শান্ত করার চেষ্টা করে আদৃত। অতঃপর শান্ত কণ্ঠে বলে, আমি এসব নিয়ে আর ভাববই না, রাইট? তাহলেই সব ঠিক হয়ে যায়। লিসেন আদি, ইউ উইল নট থিঙ্ক অ্যাবাউট দ্য গার্ল ফ্রম নাও, ওকে? রুমের লাইট জ্বালিয়ে দিল আদৃত।
নিজের টাওয়ালটা নিয়ে শাওয়ার নিতে চলে গেল। পূর্ণ তাকে কয়েকবার ফোন করেছিল সায়ানের বাসায় যাওয়ার জন্য, তবে আদৃত বলেছে সে যেতে পারবে না। পূর্ণ ও আর জোর করেনি। আদৃত যখন একবার বলেছে যাবে না তখন সে কিছুতেই যাবে না, এটা পূর্ণও ভালো করে জানে। ঈশা মনের আনন্দে ফাইজাকে সব ছবি ভিডিও দেখাচ্ছে, কিন্তু ফাইজার সেদিকে তেমন কোনো নজর নেই। সে নিজের ধ্যানে মগ্ন থেকে শুধু ঈশার কথায় সায় দিচ্ছে। আপু দেখো তো, এটা আপলোড দেই। হুম, কিন্তু এই ছবিটাও তো সুন্দর। দুটোর মধ্যে কোনটা দিব বলো। হুম। ঈশা এবার ফাইজার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কতক্ষণ ধরে দেখছি শুধু হুম হুম করছো। বলো না দুটোর মধ্যে কোনটা আপলোড দিব। হুম। ঈশা এবার ফাইজার কাঁধে হাত দিয়ে কিছুটা ঝাঁকি দিয়ে বলে, এই আপু কি হয়েছে তোমার? ফাইজার ধ্যান ভাঙে এবার। ঈশার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, হ্যাঁ হ্যাঁ, কি যেন বলছিলি? ঈশা এবার কিছুটা শান্ত সুরে বলে, আপু তুমি ঠিক আছো তো? কেমন যেন লাগছে তোমাকে। অনেকক্ষণ শাওয়ারের নিচে থাকায় শরীরটাও ঠিক লাগছে না ফাইজার। তবুও মুচকি হেসে বলল, কি হবে আমার? একদম ঠিক আছি আমি, তুই টেনশন করিস না তো। ঈশার যেন বিশ্বাস হলো না ফাইজার কথা। তাই সে নিজে থেকেই ফাইজার কপালে গালে হাত দিয়ে বলল, ওমা, গায়ে তো বেশ ভালোই জ্বরে। তুমি বলবে না আমায়? আরে ওই একটু আকটু জ্বরে কিছুই হবে না। ছাড় তো তুই। কিছু হবে না মানে? তুমি তো কিছু খাওনি। দাঁড়াও আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। খেয়ে তারপর ঔষধ খেয়ে শুয়ে থাকবে বুঝেছ? ঈশা, আমার একদম খেতে ইচ্ছে করছে না বোন। শোন আমার কথা। কে শোনে কার কথা? ঈশা ছুটে চলে গেল ফাইজার জন্য খাবার আনতে। মুচকি হাসল ফাইজা। এখন ঈশা তাকে খাবার ঔষধ সব খাইয়ে তবেই শান্ত হবে। ফাইজা নিজের বাড়িতেও এতটা আদর পায় না যতটা ঈশা আর রুকসানার থেকে পায়। খাটে হেলান দিয়ে বসল ফাইজা। মনে মনে ভাবল, কত ভাগ্যবতী আমি, এমন একটা পরিবার পাচ্ছি, এমন একটা বোন পাচ্ছি। আর আমি কিনা বাহিরের একটা লোকের জন্য নিজেকে কষ্ট দিচ্ছি। হাহ। দীর্ঘশ্বাস ছাড়ে ফাইজা। এরই মাঝে ঈশাও খাবার নিয়ে হাজির হয়। অনিচ্ছা সত্ত্বেও কিছুটা খেতে হয় ফাইজাকে। এরপর ঈশা তাকে ঔষধ খাইয়ে দেয়। ঈশার টিচার চলে আসায় সে আর থাকতে পারেনি। ঈশা চলে যাওয়ার পর ফাইজা বিছানায় গায়েলে দেয়। কিছুটা ঘুমের বিশেষ প্রয়োজন তার। রাত প্রায় 1টা বাজে। পড়াশোনার প্রতি খুব বেশি আগ্রহ না থাকলেও বাধ্য হয়ে অনেকটা রাত জেগে পড়তে হচ্ছে মোহনাকে। পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই অনিচ্ছা সত্ত্বেও এখন একটু সিরিয়াস ভাবেই পড়ছে সে। পড়তে পড়তেই মোহনার মনে পড়ল সে টানা 1.5 ঘন্টা যাবৎ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। পড়া বাদ দিয়ে মনে মনে ভাবল, মেহু, তুই এতটা ব্রিলিয়ান্ট কবে থেকে হয়ে গেলি বলতো? আমি তো নিজেই চিনতে পারছি না। বাট অনেকক্ষণ হয়ে গেল পড়ছি, বই খাতার ও তো একটু রেস্ট দরকার। আমি আবার এত দয়ালু? থাক, ওদের একটু রেস্ট দেই। বই খাতা বন্ধ করে খাটে বসে নিজের ফোনটা হাতে নিল মোহনা। ফোনটা অন করতেই দেখল হোয়াটসঅ্যাপে কেউ বেশ কয়েকটা ছবি পাঠিয়েছে। ভ্রুকুচকে ছবিগুলো দেখতে গেল সে। কিন্তু ছবিগুলো দেখার পর তার মাথায় একটা ডায়লগই এলো, হে মা মাতাজি। পুরো 8টা ক্যান্ডিড ছবি তার। তবে ছবিগুলো কেউ দেখলে মোহনার প্রেস্টিজ একদমই পাঞ্চার হয়ে যাবে, এতে কোন সন্দেহ নেই। একটা ছবিতে সে রাক্ষসের মতো হাসছে, আবার অন্য এক ছবিতে পাগলের মতো নাচছে। মোহনা ছবিগুলো দেখে সেই লোককে কিছু একটা লিখতে যাবে তার আগেই অপর প্রান্ত থেকে মেসেজ আসে, হেই মিস হাতি, ভালো আছেন তো? কাঙ্ক্ষিত লোকটি যে সায়ান তা বুঝতে সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগল মোহনার। রাগে ফুঁসতে ফুঁসতে এই নম্বরেই কল করল সে। সঙ্গে সঙ্গে কলটা রিসিভও হল।
মোহনা রেগে গিয়ে বলতে লাগল, সমস্যা কি আপনার? হ্যাঁ, এত মানুষ থাকতে আমারই এসব ফালতু ছবি তুলতে হলো আপনার? ভাই তুলবেন যখন ভালো ছবি তুলতেন। আর আপনি আমার নম্বর পেলেন কোথায়? রিল্যাক্স, এত প্রশ্ন একবারে করলে আমি কোনোটার উত্তর দেব বলতো? এবার তুমিই বলো কোন প্রশ্নের উত্তর আগে দেব। মোহনা কিছু বলতে যাবে তার আগেই সায়ান আবারও বলে, আচ্ছা ঠিক আছে, আমি এক এক করে বলছি। হ্যাঁ, প্রথমত তোমার ছবি কেন তুললাম? গুড কোয়েশ্চেন। এর অ্যান্সার হলো আমার ইচ্ছে। আমার ইচ্ছে হয়েছে তাই তুলেছে। আর তোমার ফোন নম্বর? তুমি কোন সেলিব্রিটি যে নম্বর জোগাড় করতে পারবো না? আপনি কি জানেন যে আপনি একটা মেন্টাল? এখনো হইনি, বাট তোমার জন্য হলেও হতে পারি। মানে? শুনুন, ফালতু কথা বলবেন না, ভালোভাবে ছবিগুলো ডিলিট করে দিন বলছি। এত সুন্দর ছবি তুললাম কি ডিলিট করার জন্য নাকি? আমি তো আরও ভাবছিলাম ছবিগুলো যদি কোনোভাবে তোমাদের ফ্রেন্ডস গ্রুপে দেওয়া যায় তাহলে কেমন হতো। এবার খানিকটা দমে গেল মোহনা। করুণ সুরে বলল, এমনভাবে কেন বলছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আর আপনি তো এত ভালো মানুষ, প্লিজ ভাইয়া ছবিগুলো ডিলিট করে দিন না। এগুলো আমার ফ্রেন্ডসরা দেখলে আমাকে সেই রকম পচাবে, প্লিজ ভা। ওয়েট, তোমার কোন জন্মের ভাই লাগি আমি? হ্যাঁ, ভুলেও এই ওয়ার্ড ইউজ করবে না। আর এই ছবি তো আমি ডিলিট করব না। তবে তুমি যদি ঝগড়া বাদ দিয়ে আমার সাথে সুন্দর করে কথা বলো তাহলে ভেবে দেখতে পারি। আরে ঝগড়া আবার কি জিনিস? খায় না মাথায় দেয় তাই তো জানি না। আর আমি তো অল টাইম সুন্দর করেই কথা বলি। লোকে তো বলে আমার কথার সাথে নাকি মধু ঝরে। এই তো এভাবেই কথা বলবে? তাহলে আমি ভেবে দেখতে পারি ছবি ডিলিট করব কিনা। রুমের বাহিরে কারো পায়ের আওয়াজ শুনতে পেরে মোহনা সরু গলায় বলে, আমার না অনেক পড়া বাকি আছে। ফোনটা রাখি আমি। ওকেই, গুড নাইট। ফোনটা কাটতেই হাফ ছেড়ে বাঁচল মোহনা। তার সঙ্গে সায়ানকে মনে মনে কয়েকশো গালি দিতে লাগল। আফসোসের সুরে বলল, কেসা নাসিব হে তেরা মেহু। নিজের প্রেস্টিজ বাঁচানোর জন্য কিনা এই লোকের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হচ্ছে। এসব পরীক্ষা দিয়ে কি হবে বলতো মেহু? একদিন তো মরেই যাব। শুধুই যত আজাইরা ঝামেলা। নতুন শিক্ষামন্ত্রীর না আমাকেই বানানো উচিত ছিল বুঝলি, তাহলে এবছরের পরীক্ষাটাও বাদ দিয়ে দিতাম। কদিন বাদেই পরীক্ষা বলে ঈশা বেশ চাপের মধ্যে আছে। সারাদিন শুধু তার কানের কাছে একটা কথাই বাজতে থাকে, পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। ব্যাচ শেষ করে বাড়িতে ফিরছে ঈশা আর মোহনা। বরাবরের মতোই ঈশা ননস্টপ বকবক করে চলেছে। অন্য সময় হলে হয়তো মোহনাও ওর সাথে যুক্ত হতো, কিন্তু আজ সে একদম চুপচাপ। হাঁটতে হাঁটতেই দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে আর মনে মনে ভাবছে কি করে সায়ানের এই জ্বালাতন থেকে মুক্তি পাবে। এতক্ষণ করে কথা বলার পরও মোহনার কোন সাড়াশব্দ না পেয়ে ঈশা জহুরি চোখে তাকায় তার দিকে। হাঁটা থামিয়ে মোহনাকেও হাত ধরে থামিয়ে দেয়। তবে এখনো মোহনা তার নিজের ধ্যানে মগ্ন। ঈশা এবার মোহনার মাথায় গাঁটটা মেরে ভ্রু কুঁচকে বলে, ওই তোর কি হয়েছে বলতো? কোন সাড়াশব্দ নেই, রোবটের মতো হাঁটছিস? এক্সামের টেনশনে কি তুই ডিপ্রেশনে পড়ে গেলি নাকি? অবশ্য এক্সাম নিয়ে এত প্যারা নেওয়ার মতো মেয়ে তো তুমি, আমি না। তাহলে হঠাৎ করে হলোটা কি তোর? ঈশার কথায় এবার ভাবনা থেকে বেরিয়ে এলো মোহনা। একবার ভাবল ঈশাকে বলবে সায়ানের কথা, পরক্ষণেই ভাবল ঈশাকে বলা যাবে না। তাহলে সে এটা নিয়ে তো মজা নেবেই, তার সঙ্গে বাকি বন্ধুদেরও জানিয়ে দেবে। আর যদি কোনোভাবে সায়ানের থেকে ছবিগুলো নিয়ে নেয় তাহলে কি হবে? এসব ভাবতেই চোখ বড় বড় হয়ে আসছে মোহনার। মোহনাকে আবারও চুপ করে থাকতে দেখে ঈশা তার সামনে তুড়ি বাজিয়ে বলে, আবার কোথায় হারিয়ে গেলি তুই?
মোহনা ঈশার দিকে তাকিয়ে দ্রুতগতিতে বলল, কি হবে? কিছু হয়নি তো। আসলে কালকে রাতে একটা ভূতের মুভি দেখেছিলাম, এখনো না ওটার থেকে বের হতে পারছি না। তাই আর কি, হাহা। ঈশা অবাক দৃষ্টিতে তাকালো মোহনার দিকে। এরপর তার কপালে হাত দিয়ে চেক করে অবাক হয়ে বলল, মেহু, তুই একা একা ভূতের মুভি দেখেছিস? তাও আবার এক্সামের আগে? ব্যাস, মোহনা এবার ভালোমতোই ফেঁসে গেল। নিজেকে নিজেই বকতে লাগল, একটা মিথ্যে কথাও ঠিক মতো বলতে পারল না। নরমালি অনেকের সাথে একসাথে বসেও মোহনা ভূতের মুভি দেখতে রাজি হয় না কখনো, সেখানে কিনা একা একা। আদৃত এই রাস্তা দিয়েই বাইক নিয়ে যাচ্ছিল। ঈশাকে দেখতে পেয়ে হুট করে তার একদম সামনে এসে ব্রেক কষল। আকস্মিক এমন বাইক সামনে এসে পড়া ঈশা আর মোহনা দুজনেই খানিকটা ভয় পেয়ে যায়। কয়েক সেকেন্ড পর ঈশা চোখ খুলে বুঝতে পারে বাইকটা তাদের গায়ে উঠে যায়নি। মেজাজটা এবার গরম হয়ে গেল ঈশার, সোজা হয়ে দাঁড়িয়ে বুকে থুথু দিয়ে বলতে লাগল, পাগল নাকি আপনি? বাইক চালানো না শিখেই নিশ্চয়ই রাস্তায় বাইক নিয়ে বেরিয়েছেন। ঠিক টাইমে ব্রেক না করতে পারলে কি হতো? আপনার তো কিছু হতো না, ক্ষতিটা তো আমাদেরই হতো। আর আপনি রাস্তার এত জায়গা ছেড়ে সাইড দিয়ে কেন যাচ্ছেন? কি হলো, কথা বলছেন না কেন? আদৃত যে কেন এমনটা করল তা সে নিজেও জানে না। তবে ঈশার এত কথা শুনে আর হেলমেট না খুলে থাকতে পারল না। আদৃত বাইক থেকে নেমে হেলমেটটা খুলে ভ্রু কুঁচকে তাকায় ঈশার দিকে। আদৃতকে দেখে ঈশার মুখটা একদম চুপসে যায়। এই লোকটা যে কেন বারবার তার সামনে চলে আসছে সেটাই বুঝতে পারছে না ঈশা। মাঝখান থেকে মোহনার বেশ লাভ হল। আদৃতকে দেখে যতটা খুশি হয়েছে তার চেয়েও বেশি খুশি হয়েছে এই ভেবে যে এই যাত্রার মতো অন্তত ঈশার প্রশ্ন থেকে বেঁচে গেছে। আদৃত কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বলল, এত ঝগড়ুটে কেন তুমি? না মানে অল টাইম কি এভাবেই ঝগড়া করতে থাকো? দেখুন, আমি মোটেই ঝগড়ুটে নই, আমি অত্যন্ত ভদ্র মেয়ে। আদৃত সরু দৃষ্টিতে ঈশার দিকে তাকাতেই সে শুকনো ঢোক গিলে করুণ সুরে বলল, দেখুন, ওভাবে তাকাবেন না। আজকে কিন্তু দোষটা আপনারই ছিল। ভুল যখন করেছেন তখন সরি বলে দিলেই ঝামেলা মিটে যায়। হোয়াট? আমি তোমাকে সরি বলবো? ঈশা শুকনো ঢোক গিলে বলল, থাক থাক, আমি আবার মানুষকে এমনিতেই ক্ষমা করে দেই। আপনাকেও ক্ষমা করে দিলাম। এই মেহু, চল তো। দাঁড়াও। হাত বাড়িয়ে ঈশাকে আটকে দিল আদৃত। ঈশা ভ্রু কুঁচকে বলল, আবার কি হলো? বললাম তো আপনার সরি বলতে হবে না। ঈশার সামনে এসে দাঁড়ালো আদৃত। বুকে হাত গুজে বলল, বারবার আমার সামনে চলে আসছো কেন বলতো? ফলো টলো করছো নাকি আমাকে? আদৃতের এমন উদ্ভট প্রশ্ন শুনে হা করে তাকিয়ে রইল ঈশা। অতি বিস্ময়ের সাথে বলল, আমি আপনাকে ফলো করতে যাব কেন? আর আপনাকে ফলো করে আমার কি লাভ? নিজের করা এমন প্রশ্নে নিজেই লজ্জিত হল আদৃত। মনে মনে ভাবল, শিট, এটা কি বললাম আমি? সিরিয়াসলি আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এবার। না না, এখানে থাকলে চলবে না। কি হলো বলুন? আমি আপনাকে কোন দুঃখে ফলো করতে যাব? মোহনা এবার মাঝখান থেকে খুশি মনে বলে উঠল, ফলো করছে না ভাইয়া। আমি না শুনেছি আমরা কারোর কথা খুব বেশি চিন্তা করলে তার সাথে আমাদের দেখা হয়ে যায়। আর আমি আপনার কথা এতবার মনে করেছি, তাই জন্যই হয়তো বারবার দেখা হয়ে যাচ্ছে। আদৃত ঈশার দিকে তাকিয়ে মোহনার বলা কথাটা ভাবতে লাগল। আদৃত মনে মনে ঈশার কথা ভাবতে না চাইলেও নিজের অজান্তেই ঈশার কথা বারবার মনে পড়েছে তার। তার জন্যই কি দেখা হচ্ছে ঈশার সঙ্গে? ঈশা মোহনার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি চুপ করেই থাকো। সারাদিন পাগল ছাগল নিয়েই তো তোমার ভাব। আদৃতের দিকে চোখ পড়তেই ঈশা মেকি হেসে বলে,
আপনাকে বলিনি, চিন্তা করবেন না। এই মেহু চল তো। কথাটা বলেই মোহনাকে নিয়ে আদ্রিতের পাশ থেকে চলে গেল ঈশা। আদ্রিত হালকা পিছনে ঘুরে ওদের যাওয়া দেখল। তারপর ঈশার বলা কথাগুলো চিন্তা করে আনমনেই মুচকি হাসল। পরক্ষণেই বিস্মিত হল সে, মনে মনে ভাবল, ওয়েট, হাসছি কেন আমি? মেয়েটার এমন উদ্ভট কথাবার্তা আমার কাছে ভালো লাগছে কেন? বেশি চিন্তা করতে পারল না আদ্রিত। সময়ের দিকে খেয়াল করতেই বুঝতে পারল অনেকটা দেরি হয়ে যাচ্ছে। মাথা ঝাঁকিয়ে হেলমেটটা পরে নিজের গন্তব্যে ছুটল আদ্রিত। কেটে গেছে আরও অনেকগুলো দিন। আজ ঈশার এসএসসি পরীক্ষার শেষ দিন। প্রতিটা এক্সামই বেশ ভালো হয়েছে তার। আজকের এক্সামটা শেষ হলেই তার শান্তি, যেন জেলখানা থেকে মুক্তি পাবে ঈশা। তবে পরিবর্তন এসেছে আদ্রিতের মাঝে। যতই ঈশার কথা ভুলতে চাইছে ততই যেন আরও বেশি চিন্তা করছে তাকে নিয়ে। এমনকি ঈশাকে দেখার জন্য ২-৩ দিন তার বাড়ির আশেপাশে দাঁড়িয়েও ছিল একনজর তাকে দেখার জন্য। কেন এসব করছে তা জানা নেই আদ্রিতের। গত এক্সামের দিন আদ্রিত ঈশা আর মোহনার কথা দূর থেকে শুনেছিল। তারা বলছিল লাস্ট এক্সাম শেষে স্কুলে গিয়ে একটু আনন্দ করবে। তাই আজকে এক্সাম শেষ হওয়ার টাইমে আদ্রিত কলেজে এসে দাঁড়িয়েছিল। সঙ্গে সায়ানকেও নিয়ে এসেছে যেন কেউ সন্দেহ না করে। আদ্রিত অনেকক্ষণ ধরে খেয়াল করছে ঈশা কলেজে আসার পর থেকেই নীরবের আশেপাশে ঘুরঘুর করছে। নীরব তার সাথে কথা বললেও তার আসল নজর ফোনের দিকেই। কিছু একটা সন্দেহ হলো আদ্রিতের। মোহনাকে এদিকে আসতে দেখে আদ্রিত কিছু না ভেবেই তাকে ডাক দেয়। মোহনাও সঙ্গে সঙ্গে এসে বলে, আরে আপনি এখানে? হ্যাঁ, একটু আসা হলো আর কি। আচ্ছা, একটা কথা বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ বলুন। আদ্রিত ঈশা আর নীরবের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, ওরা কি রিলেটিভ? মোহনা ওদের দিকে তাকিয়ে বলল, আরে না, রিলেটিভ হতে যাবে কেন? নীরব ভাইয়া তো আমাদের সিনিয়র, আর ঈশা ওকে। চুপ করে গেল মোহনা। আদ্রিত বলল, ইটস ওকে, তুমি বলতে পারো। কাউকে বলবেন না। হ্যাঁ, ঈশা নীরব ভাইয়াকে অনেক আগে থেকেই লাইক করে। কিন্তু নীরব ভাইয়া সেটা বুঝতে পারে বলে আমার মনে হয় না। কাউকে বলবেন না। হ্যাঁ, ঈশা নীরব ভাইয়াকে অনেক আগে থেকেই লাইক করে। কিন্তু নীরব ভাইয়া সেটা বুঝতে পারে বলে আমার মনে হয় না। মোহনার কথা শুনে আদ্রিত আবারও ঈশার দিকে তাকায়। সে এখনও নীরবের সাথে হেঁটে হেঁটে তাকে অনেক কিছু বলে চলেছে। ঈশার কার্যকলাপ দেখে সে আগেই এমন কিছু আন্দাজ করতে পেরেছিল। কি হলো ভাইয়া? কিছু ভাবছেন? আদ্রিত মোহনার দিকে তাকিয়ে বলল, না না, আর কিছু না। আচ্ছা। মোহনা চলে যেতে নিলে আদ্রিত আবারও তাকে ডাক দিয়ে বলে, তোমার নাম যেন কি? হ্যাঁ মোহনা, তুমি যে আমাকে কথাটা বললে এটা যেন ঈশা জানতে না পারে। ঠিক আছে। ওকে বলতে যাব কেন? দরকার নেই বলার। ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছিলে যেতে পারো। মোহনাও মাথা নাড়িয়ে চলে গেল সেখান থেকে। আদ্রিত কিছুক্ষণ ঈশা আর নীরবের দিকে তাকিয়ে রইল। নীরবকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না সে ঈশাকে পছন্দ করে বা এমন কিছু। আদ্রিত 2 আঙুল কপালে স্লাইড করতে লাগল। মুখ থেকে তার বিরক্তিসূচক আওয়াজ বেরিয়ে এলো। মনে মনে ভাবল, আমি ঈশার লাইফ নিয়ে ভাবতে যাচ্ছি কেন? ওর লাইফ, ও যা খুশি করতে পারে তাতে আমার কি? আশেপাশে তাকিয়ে সায়ানকে খুঁজল আদ্রিত, তবে তার দেখা পেল না। সায়ানকে খোঁজার ইচ্ছে নেই এখন, তাই নিজের বাইক নিয়েই আদ্রিত বেরিয়ে গেল কলেজ থেকে। অনেকক্ষণ ধরে নানান কথা বলে চলেছে ঈশা, তবে নীরব তার খুব একটা পাত্তাই দিচ্ছে না। ঈশা এসব নিয়ে না ভাবলেও এখন বেশ খারাপ লাগছে তার। কতদিন পর নীরবের সাথে কথা বলতে এসেছে আর তার মাঝে কিনা কোনো ভাবান্তরই নেই।
যেখানে ঈশার আচরণ দেখে তার প্রায় সব ক্লাসমেটরাই বুঝতে পারে যে সে নীরবকে পছন্দ করে, সেখানে নীরব কি কিছুই বুঝতে পারে না। বুঝতে পারে না নাকি বুঝতে চায় না, মাঝেমধ্যে এটাই ভাবে ঈশা। এই নীরব ভাইয়া, একটু তো কথা বলবে নাকি? আমি কতক্ষণ ধরে কত কিছু বলছি, আর তুমি সেই ফোনের মধ্যেই ঢুকে আছো। কি আছে এই ফোনে? নীরব ফোনের দিকে তাকিয়েই মুচকি হেসে বলল, অমূল্য রত্ন, বুঝলি। ঈশা অন্য দিকে তাকিয়ে ভেঙচি কাটল। নীরব এবার ফোনটা পকেটে রেখে বলল, শোন, বলেছিলাম না তোদের সারপ্রাইজ দেব। সে তো আরও 2 মাস আগে থেকেই দাও। এবার আসলেই দেব, সঙ্গে আমার তরফ থেকে ট্রিটও পাবি। বিকেলে কলেজে চলে আসিস। আম্মু আসতে দিলে তো? আরে আন্টিকে ম্যানেজ করে নিস, না এলে কিন্তু অনেক কিছু মিস করবি। কথাটা বলেই নীরব চলে গেল সেখান থেকে। ঈশা একই জায়গায় দাঁড়িয়ে মাথা খাটিয়ে ভাবতে লাগল, কি এমন সারপ্রাইজ দেবে নীরব। এত কিছু নিয়ে ভাবার ইচ্ছে নেই ঈশার, পরীক্ষা শেষ হওয়ার খুশিতে পারলে এখানে নাচা শুরু করে দেয় সে। অনেকক্ষণ ধরে মোহনাকে দেখতে পায়নি ঈশা, তাই মোহনাকে খোঁজার উদ্দেশ্যে পা বাড়াল সে। মাঠের এক সাইড থেকে আইসক্রিম খেতে খেতে হাঁটছে মোহনা আর সায়ান। মোহনা আইসক্রিম খেতে খেতে আর চোখে বারবার সায়ানের দিকে। পরীক্ষার কারণে এই কদিনে সায়ানের সঙ্গে খুব বেশি কথা না বললেও রোজ অন্তত 10 মিনিটের জন্য বাধ্য হয়ে হলেও সায়ানের সঙ্গে সুন্দর করে কথা বলতে হয়েছে মোহনার। প্রথমে বিরক্ত লাগলেও এখন আর কথা বলতে খুব বেশি খারাপ লাগে না বা রাগও হয় না। আই নো আই এম সো হ্যান্ডসাম, কিন্তু এভাবে নজর দেওয়া তো উচিত নয়, তাই না? খানিকটা থতমত খেয়ে যায় মোহনা। মাঠের সাইডে থাকা বেঞ্চে বসে বলে, আপনার দিকে নজর দিতে যাব কোন দুঃখে? সায়ান মোহনার পাশে বসে বলল, ছবিগুলো কিন্তু আছে আমার কাছে। মোহনা করুণ দৃষ্টিতে সায়ানের দিকে তাকিয়ে বলল, এমন করছেন কেন? আমার মতো একটা বাচ্চাকে এত ব্ল্যাকমেইল করা কিন্তু ঠিক না। ওহ রিয়েলি? তুমি বাচ্চা? তা নয় তো কি? এত গুলুমুলু কিউট সা বাচ্চা আমি। আপনি শুধু শুধু আমায় ছবির কথা বলে ভয় দেখাচ্ছেন। সায়ান কিছুক্ষণ মোহনার দিকে তাকিয়ে হুট করে হো হো করে হেসে উঠল। মোহনা কপাল কুঁচকে সায়ানের দিকে তাকিয়ে বলল, হাসছেন কেন আপনি? খুব মজা লাগছে আপনার, তাই না? সায়ান অতি কষ্টে নিজের হাসি থামিয়ে বলল, সিরিয়াসলি, সামান্য কিছু ছবির জন্য তুমি এত ভয় পাচ্ছ? হাউ ফানি। তো আপনি ছবিগুলো ডিলিট করে দিলেই তো পারেন। সায়ান মোহনার দিকে কিছুটা এগিয়ে বলল, ডিলিট আমি করে দেব। তবে তোমারও প্রমিস করতে হবে যে আমার সাথে এভাবেই কথা বলবে। যদি রাজি থাকো। রাজি রাজি, কিন্তু আপনি ছবিগুলো এক্ষুনি ডিলিট করবেন আমার সামনে। সায়ান আবারও হাসতে হাসতে নিজের ফোনটা বের করে মোহনাকে দেখিয়ে ছবিগুলো ডিলিট করে দিল। মোহনা যেন হাঁফ ছেড়ে বাঁচল এবার। মনের আনন্দে আইসক্রিম খেতে লাগল। সায়ান এবার নিজের পকেট থেকে একটা ছোট্ট টেডিবিয়ার চাবির রিং বের করে মোহনার সামনে ধরে বলল, এটা তোমার জন্য। মোহনা এক ঝটকায় সেটা হাতে নিয়ে নিল। খুশিতে লাফিয়ে উঠে বলল, সিরিয়াসলি? কি কিউট এটা। থ্যাংক ইউ মেহু। বেশ গম্ভীর কণ্ঠের ডাকটা শুনে মোহনা আর সায়ান দুজনেই পিছনের দিকে তাকাল। ঈশা কোমরে হাত দিয়ে সরু চোখে একবার মোহনার দিকে আরেকবার সায়ানের দিকে তাকিয়ে দুজনকে পর্যবেক্ষণ করছে। ঈশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মোহনা শুকনো ঢোক গিলে মেকি হাসল। একনজর সায়ানের দিকে তাকিয়ে নিজের ব্যাগটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে আইসক্রিমের কাঠিটা সাইডে ফেলে দিল। তারপর ঈশার কাছে গিয়ে বলল, আরে দোস্ত, তোকেই তো খুঁজছিলাম। কথাটা বলে ঈশার হাত ধরে অন্যদিকে নিয়ে যেতে লাগল মোহনা। সায়ান আর ওদের মাঝে গেল না, উঠে দাঁড়িয়ে নিজের বাইকের দিকে অগ্রসর হল।
ঈশা সরু চোখে মোহনার দিকে তাকিয়ে থেকে ওর হাতটা ছাড়িয়ে দেয়। তারপর গম্ভীর কণ্ঠে বলে, কি চলছিল ওখানে? কি চলবে? আরে তুই যা ভাবছিস তেমন কিছুই না। তেমন কিছুই না, তাই টেডিবিয়ার গিফট করা হচ্ছে তাই না? আমাকে পাগল ভাবিস তুই? দোহাই লাগে বইন, আম্মুরে কিছু বলিস না। আর সেরকম কিছুই নেই, আমি তোকে যেতে যেতে সব বলতেছি চল। কথাটা বলেই মোহনা ঈশার সাথে হাঁটতে হাঁটতে তাকে সব কিছু খুলে বলে। সবশেষে মোহনা বলে, সত্যি বলতেছি দোস্ত, আমাদের মধ্যে তেমন কিছুই নেই। ঈশা ভ্রু নাচিয়ে বলল, আচ্ছা তাহলে তুই এত লজ্জা পাচ্ছিস কেন শুনি? মোহনা নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, কথায় লজ্জা পাচ্ছি? বুঝছি বুঝছি। এখন শোন, বিকেলে কলেজে যাব একবার। কেন? নীরব ভাইয়া যেতে বলছে, কি যেন সারপ্রাইজ দিবে বলল। আন্টি যেতে দিবে তোকে? ফাইজা আপুকে নিয়ে যাব, তাহলেই যেতে দিবে। এসব ভাবতে হবে না, তুই টাইম মতো চলে আসিস কিন্তু। ওকে। আমি না গেলে হয় না ঈশা। আয়নার দিকে তাকিয়ে চুল বাঁধছিল ঈশা। তখনই পিছন থেকে ফাইজা এসে তাকে এই প্রশ্ন করে। চুলে বেনি করা শেষ হলে ঈশা ফাইজার দিকে তাকিয়ে বলে, তুমি না গেলে আম্মুকে মানাতে ঝামেলা হয়ে যাবে তো আপু। কেন, তোমার কোনো কাজ আছে? হ্যাঁ রে, একটু বই কিনতে যেতাম আর কি। আচ্ছা, একটা কাজ করা যায় তো। মোহনা যখন যাবেই তাহলে তুই ওর সাথে ফিরে আসিস। আমরা একসাথে বের হব, তাহলে আর ছোট আম্মু কিছু বলবে না। ঈশা এসে ফাইজার গাল দুটো টেনে দিয়ে হাসিমুখে বলল, উফ, এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি জানো তো আপু। এত ভালো ভালো আইডিয়া তোমার মাথায় কি করে আসে বলতো? হয়েছে, আর পাম দিতে হবে না। কিন্তু দেখিস বোন, বেশি দেরি করিস না কিন্তু। তাহলে আবার ছোট আম্মু চিন্তা করতে পারে। আরে তুমি এসব নিয়ে ভেবো না তো, আমি তাড়াতাড়িই চলে আসব। এখন তুমি জলদি রেডি হয়ে এসো তো। জাস্ট 5 মিনিট। ফাইজা বেরিয়ে যেতেই ঈশা খাটে বসে পা নাড়াতে নাড়াতে ভাবতে লাগল, কি এমন সারপ্রাইজ দেবে নীরব ভাইয়া? আবার বিদেশ টিদেশ চলে যাচ্ছে না তো? না না, তাহলে তো তুই মিঙ্গেল হওয়ার আগেই সিঙ্গেল হয়ে যাবি ঈশা। আচ্ছা, আমি তো এমনিতেও সিঙ্গেল, যাই হোক সেটা বড় কথা নয়। ঈশা, আমি রেডি, নিচে আয়। ফাইজার ডাকে ঈশা উঠে দাঁড়িয়ে ড্রেসিং টেবিল এর সামনে গিয়ে নিজের বেনিটা সামনে এসে কিছুক্ষণ দেখল। তারপর উচ্চস্বরে আসছি বলে নিচে চলে গেল। ঈশা নিচে আসতেই রুকসানা নিজের ঘর থেকে বেরিয়ে বললেন, কিরে, কোথাও যাচ্ছিস তোরা? ঈশা ফাইজার দিকে একনজর তাকিয়ে বলল, হ্যাঁ আম্মু, ওই নীরব ভাইয়া বলেছে আমাদের ট্রিট দেবে তাই যাচ্ছি। ফাইজা আপুও যাচ্ছে আমার সাথে, আর মোহনাও যাবে। রুকসানা বেগম আপত্তি করলেন না। সোফায় বসে বললেন, ঠিক আছে যা। আবার বেশি কিছু খেতে যাস না। রাতে কাচ্চি রান্না করব, বাহিরের খাবার খেয়ে গ্যাস্ট্রিক বাড়িয়ে আসলে কিন্তু আমার কোনো দোষ নেই। ঠিক আছে ঠিক আছে। এই দাঁড়া, গাড়ি নিয়ে যা তোরা। ঈশা আর ফাইজা একে অপরের দিকে তাকালো। তারপর ঈশা আপত্তি জানিয়ে বলল, না না আম্মু, এর সুন্দর বিকেলে গাড়ি নিয়ে বের হব কেন? আমরা হেঁটেই যাব, আর না হলে রিকশার করে চলে যাব। হ্যাঁ ছোট আম্মু, আর গাড়ি নিয়ে যেতে হবে না। ঠিক আছে, তোদের ইচ্ছে। ঈশা আর ফাইজা একই সাথে বাইরে বেরিয়ে মোহনার জন্য অপেক্ষা করতে লাগল। মোহনা এসে পৌঁছানোর পর ফাইজা বই কেনার উদ্দেশ্যে চলে গেল, অন্যদিকে ঈশা আর মোহনা গেল কলেজের উদ্দেশ্যে। ঈশা, আমার না একটু ডাউট হচ্ছে। ঈশা ভ্রু কুঁচকে মোহনার দিকে তাকিয়ে বলল, কিসের ডাউট? নীরব ভাইয়াকে অনেক দিন ধরে দেখছি ফোনের মধ্যে ডুবে থাকতে, কেন তুই খেয়াল করিসনি? হ্যাঁ করেছি তো। তো মানে?
তুই কিছু আন্দাজ করতে পারছিস না। ঈশা যে একদমই কিছু আন্দাজ করেনি তা নয়। তবে নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে মোহনাকে একটা ঝাড়ি দিয়ে বলল, দেখ আমার আন্দাজ কখনো সঠিক হয়নি, তাই আমি কিছু আন্দাজ করতেও যাব না। আর তুই এত নেগেটিভ ভাবছিস কেন বলতো? বি পজিটিভ ইয়ার। হ্যাঁ তুমি থাকো তোমার চিন্তা নিয়ে। ঈশা ভেঙচি কেটে সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগল। মোহনার কথায় পাত্তা না দিলেও ঈশা নিজেই অনেকটা আন্দাজ করতে পারছে নীরবের সারপ্রাইজের ব্যাপারে। সেসব ভাবলে এখনই মনটা খারাপ হয়ে যাবে, তাই আর মাথা ঘামাতে চাইল না ঈশা। গেলেই বুঝতে পারবে কি সারপ্রাইজ নীরবের। বই পড়ার নেশাটা ফাইজার অনেক আগে থেকেই। মূলত পূর্ণর থেকেই এই অভ্যাস আয়ত্ত করেছে সে। ভার্সিটিতে যাওয়ার পর থেকেই দেখত পূর্ণ যখনই বসে থাকে কোথাও তখনই তার হাতে একটা বই থাকবেই। বিশেষ করে গোয়েন্দা বিষয়ক থ্রিলার বই তার বেশ পছন্দ ছিল। ফাইজাও সেই থেকে বই পড়ার ভালোই অভ্যাস তৈরি করেছে, বিশেষ পূর্ণকে ভোলার জন্য বই পড়াটা তার কাছে মেডিসিন এর মতো। বুক শপে এসে অনেক খোঁজার পর নিজের কাঙ্ক্ষিত বইটি খুঁজে পেল ফাইজা। তবে যখনই বইটা নিতে যাবে তখনই পাশ থেকে আরও একটি হাত এসে পড়ে একই বইয়ের উপর। পাশ ফিরে তাকাতেই থমকে যায় ফাইজা। পূর্ণ ও এই বইয়ের উদ্দেশ্যেই এসেছিল এখানে। ফাইজাকে দেখে ও নিজেও বেশ অবাক হয়ে যায়। নিজেদের অজান্তেই একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে দুজন। বেশ কিছুটা সময় পেরিয়ে গেল এভাবেই। হঠাৎ পাশ থেকে কারোর আওয়াজে ধ্যান ভাঙল দুজনের। আপু, ভাইয়া, আপনারা কেউ কি বইটা নিবেন? না হলে আমি এটা নিতাম আর কি। চমকে ওঠে দুজন, ঝড়ের বেগে হাত সরিয়ে কিছুটা দূরে সরে যায় ফাইজা। পূর্ণ বইয়ের উপর থেকে হাতটা সরিয়ে নেয়। তাদের দুজনের থেকে উত্তর না পেয়ে তৃতীয় ব্যক্তিটিই বইটি নিয়ে যায়। অফিস থেকে বেরিয়ে পাশের একটা কফিশপে বসে কফি খাচ্ছিল আদৃত, মাথার মধ্যে তার এখনও ঈশার চিন্তায় ঘুরে বেড়াচ্ছে। বিল দেওয়ার জন্য সামনে থাকা লোকটিকে ডাকতে যাবে তখনই আদৃতের চোখ যায় অপর পাশের একটা টেবিলের দিকে। খেয়াল করে দেখে বুঝতে পারে সেখানে নীরব একটা মেয়েকে নিয়ে বসে আছে, বেশ হেসে হেসে কথা বলছে তারা। তাদের দেখে যে কেউ বলবে যে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আদৃত এই নিয়ে ভাবতে চাইল না। বিলটা দিয়ে বেরিয়ে যাবে তখনই তাদের কিছু কথা কানে আসে আদৃতের। বুঝতে পারে নীরব এখন মেয়েটাকে নিয়ে কলেজে যাবে বন্ধুদের সাথে আলাপ করাতে। আদৃত বেরিয়ে এলো কফিশপ থেকে। কেন যেন মনে হলো ঈশাও সেখানে আসবে। কিছু একটা ভেবে বাইক নিয়ে কলেজের দিকে গেল আদৃত। তার কিছুক্ষণের মধ্যেই নীরব ও সেই মেয়েটিকে নিয়ে বেরিয়ে যায় কফিশপ থেকে। কলেজে এসে বেশ কিছুক্ষণ ধরে নীরবের জন্য অপেক্ষা করছে ঈশা, মোহনা সহ নীরবের আরও ২-৩ জন বন্ধু। তাদের কথা শুনে এতক্ষণে ঈশা বেশ ভালোই আন্দাজ করতে পারছে যে তার নেগেটিভ ভাবনাটা সত্যি হলেও হয়ে যেতে পারে। ঈশা বেশ মনমরা হয়ে বসে আছে আর মোহনা তাকে বিভিন্ন কথা বলে তার মন ভালো করার চেষ্টা করে চলেছে। যেই ভাবনা নিয়ে ভয় পাচ্ছিল সেটাই সত্যি হলো। একটা মেয়ের হাত ধরে কলেজে ঢুকল নীরব। মেয়েটাকে আগেও দেখেছে ঈশা। পাশের কলেজেই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে মেয়েটা। নীরব সবার নিকট মেয়েটাকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিল নীরব। সবাই ট্রিট দেওয়ার জন্য নীরবকে জোর করতেই নীরব বলে উঠল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। এই ঈশা, কি হয়েছে তোর, চুপ করে আছিস যে? মোহনা বেশ ভালোই বুঝতে পারছে ঈশার মনের অবস্থাটা। ঈশা অনেক কষ্টে নিজের কান্না আটকে বলল, কই না তো, আচ্ছা আম্মু না আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে বলছে। আমার ট্রিটটা না হয় অন্যদিন নিয়ে নেব কেমন? কথাটা বলে ঈশা সেখান থেকে চলে যেতে চাইলে মোহনাও তার সঙ্গে চলে এলো সেখান থেকে। অন্যদিকে এতক্ষণ ধরে সবটাই দূর থেকে দেখছিল আদৃত। ঈশা কলেজ থেকে বেরিয়ে যেতেই আদৃত ও বেরিয়ে আসে কলেজ থেকে। পূর্ণ তাকিয়ে দেখল বইটার আরও একটা কপি আছে সেখানে।
ফাইজা চলে যেতে নিলেই সে পিছন থেকে ডাক দিয়ে বলল, তুমি নিয়ে যাও বইটা, আমি অন্য সময় এসে নেব না হয়। ফাইজা থমথমে গলায় বলল, দরকার নেই, আপনি নিয়ে যান। পূর্ণ ফাইজা সামনে এসে বইটা ওর হাতে দিয়ে বলে, তুমি না নিলেও এটা আমি এখন নেব না, তাই বলছি নিয়ে যাও। ফাইজা পূর্ণর হাতে আবার বইটা দিয়ে গম্ভীর গলায় বলে, বললাম তো আমার দরকার নেই, আপনার নেওয়ার হলে নিন, না হলে রেখে যান। কথাটা বলে ফাইজা পাশ থেকে চলে যেতে নিলে পূর্ণ নিজের স্থানে স্থির থেকে বলে, কারণটা কি আমি? কথাটা বলেই পিছনে ঘুরে তাকায় পূর্ণ। ফাইজা সামান্য ঘাড় ঘুরিয়ে বলে, আপনি আমার কাছে এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষ নন, তাই এমনটা ভাবার কোনো মানেই হয় না। ফাইজা বেরিয়ে যায় সেখান থেকে, আর পূর্ণ একদৃষ্টিতে তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। ফাইজার এমন কঠোর রূপের সাথে সে মোটেই পরিচিত নয়। এই ফাইজাকে বড্ড অপরিচিত মনে হচ্ছে তার। তাচ্ছিল্যের সুরে শব্দহীন হাসে পূর্ণ। মনে মনে ভাবে, এমনটাই তো চেয়েছিলাম আমি, আমার উদ্দেশ্যে আমি সফল। তবুও কেন ওর এমন ব্যবহার আমার মনে কষ্টের সৃষ্টি করছে। বাস্তবতা বড্ড কঠিন। দীর্ঘশ্বাস ছাড়ে পূর্ণ। হাতে থাকা বইটা রাখতে গিয়েও রাখল না। ফাইজা যে এই বই এ জীবনে আর কিনবে না সেটা ভালো করেই বোঝা হয়ে গেছে তার, তাই বইটা নিজেই নিয়ে নিল সে। কলেজ থেকে বেরিয়েই রিকশায় উঠে পড়ল ঈশা আর মোহনা। ঈশা মুখে কিছুই বলছে না, কেবলই তার চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। মোহনা তাকে শান্ত করার জন্য বলল, ঈশা আমি তোকে আগেই বলেছিলাম, তেমনটাই হলো। আর তুই নীরব ভাইয়া জন্য কাঁদছিস। ও তো তোকে কখনো ভালোই বাসেনি। কিন্তু আমি তো বেসেছিলাম মেহু, তুই আমার দিকটা বুঝতেই পারছিস না। বুঝতে পারছি আমি, কিন্তু এখন একটা ছেলের জন্য কেঁদে কেটে অসুস্থ হওয়ার কোনো মানেই হয় না ঈশা। আন্টি যদি বুঝতে পারে তখন কি বলবি তুই? ঈশা চুপ করে রইল। মোহনা রাস্তার দিকে তাকিয়ে বলল, মামা এখানেই দাঁড়ান। ঈশা আমার একটু ফুফির বাসায় যেতে হবে। আমি এখানেই নেমে যাই, তুই চলে যা বাসায়। ঈশা চোখের জলটুকু হাত দিয়ে মুছে বলল, আমি একা রিকশায় যাব না। আমিও নেমে যাই এখানে, হেঁটে চলে যাব। মোহনা আর ঈশা সেখানেই নেমে গেল। মোহনা ঈশাকে বুঝিয়ে ওর ফুফির বাসার দিকে চলে গেল। একদম আশ্রমের সামনেই নেমেছে তারা। ঈশা সেদিকে তাকিয়েই দেখতে পেল আয়েশা আশ্রমের উঠোনে একটা চেয়ারে বসে রয়েছেন। এই কদিনে আয়েশার সঙ্গে বেশ ভালোই সখ্যতা গড়ে উঠেছে ঈশার। ঈশা অনেক সময় তার সঙ্গে এসে গল্প করে, আয়েশার ও ঈশার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। ঈশা মন খারাপ করেই আশ্রমের দিকে যেতে লাগল। অন্যদিকে আদৃত ও ওদের ফলো করে এদিকেই আসছিল, সে এর আগেও দেখেছে ঈশাকে এই আশ্রমের দিকে যেতে। আদৃতের জানতে ইচ্ছে করল ঈশা কি করতে যাচ্ছে এখানে, তাই সে বাইক নিয়ে কিছুটা আড়াল থেকে ঈশার দিকে নজর রাখল। আয়েশা আশ্রমের গেইটের পাশে একটা চেয়ারে বসে চোখে চশমা পরে কাঁথা সেলাই করছিলেন। ঈশা তার পাশে এসে মুখ গোমরা করে আরেকটা চেয়ারে বসে পড়ে। ঘাড় ঘুরিয়ে ঈশাকে দেখেই আয়েশার মুখে হাসি ফুটে ওঠে। তবে পরক্ষণেই তার গোমরা মুখ থেকে অবাক হয় আয়েশা। ঈশাকে সবসময় সে হাসি খুশি থাকতে দেখেছে, কখনো এমন মন খারাপ করে থাকতে দেখেনি। আয়েশা কাঁথাটা পাশে রেখে ঈশার মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে ঈশা? মন খারাপ করে আছিস কেন? পরীক্ষা ভালো হয়নি বুঝি? ঈশা টলমলে চোখে একবার আয়েশার দিকে তাকায়। তারপর তাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। ঈশার কান্না দেখে আয়েশা অবাক হয়ে যায়। ঈশার মুখটা দুহাতে ধরে সামনে এনে বলে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? না বললে আমি বুঝব কি করে? বাড়িতে মা বকেছে। ঈশা মাথা নাড়িয়ে না বোঝায়। আয়েশা ঈশার চোখের জল মুছিয়ে দিয়ে বলেন, তাহলে? ঈশা নিজের কান্না নিয়ন্ত্রণে এনে সবটা খুলে বলে আয়েশাকে,
সবটা শোনার পর আয়েশা ঈশার মাথায় হাত বুলিয়ে বলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন মা। হয়তো ছেলেটা তোর জন্য ভালো ছিল না তাই তুই তাকে পাসনি, তুই ওর চেয়ে আরও অনেক ভালো ছেলে পাবে নিজের জীবনে। কিন্তু আমার যে খুব কষ্ট হচ্ছে আন্টিমনি। এগুলো ক্ষণিকের কষ্ট মা, তুই বরং ওকে ভুলে যাওয়ার চেষ্টা কর। দেখবি তখন আর কষ্ট হবে না ওর জন্য। দেখবি তোর জীবনে একদম রাজপুত্রের মতো ছেলে আসবে। আরও কিছুক্ষণ আয়েশার সঙ্গে কথা বলল ঈশা। আদৃত তাদের সব কথাই আড়ালে দাঁড়িয়ে শুনছে। ঈশাকে এভাবে কাঁদতে দেখে তার মোটেই ভালো লাগছে না। ঈশার মুড ঠিক করার কথা ভেবে আদৃত রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে রইল। ঈশা নিজের চোখ মুছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই সামনে আদৃতকে বাইক নিয়ে দাঁড়িয়ে ফোন চালাতে দেখতে পেল। অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে? আদৃত ফোন থেকে চোখ সরিয়ে ঈশার দিকে তাকাল। তারপর নিজের ফোনটা পকেটে রেখে তার সামনে গিয়ে বলল, কেন? রাস্তাটা কি তোমার কেনা নাকি? অন্য সময় হলে হয়তো ঈশা রেগে গিয়ে ঝগড়া শুরু করে দিত, আদৃত ও তেমনটাই ভেবেছিল। কিন্তু বর্তমানে ঝগড়া করার বিন্দুমাত্র ইচ্ছে ঈশার নেই। তাই সে কিছু না বলেই চলে যেতে নেয়। আদ্রির বেশ অবাক হয়, ঈশার দিকে তাকিয়ে বলে ওঠে, কি ব্যাপার, ঝগড়া করলে না যে? নাকি শোকে কাতর হয়ে ঝগড়া করতেই ভুলে গেছ? আদৃতের কথা শুনে ঈশা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, আপনি এতক্ষণ আমার কথা শুনছিলেন? থতমত খেয়ে গেল আদৃত। তবে সেটা প্রকাশ না করে ঈশার সামনে গিয়ে বলল, তোমার কথা শোনার কোন ইচ্ছে নেই আমার। কিন্তু তোমার যা গলার স্বর, অনেক দূর থেকেও তা শোনা যায়। ঈশার ঠিক বিশ্বাস হল না আদৃতের কথা, কেননা সে মোটেই জোরে জোরে কথা বলেনি। তবে এ নিয়ে খুব বেশি ভাবল না ঈশা, আদৃত কিছু শুনলে শুনুক, তাতে তার কি। ঈশাকে চুপ থাকতে দেখে আদৃত বুকে হাত গুজে বলল, চোখে রঙিন চশমা পরে থাকলে এভাবেই কাঁদতে হয়। এবার কিছুটা রাগ হল ঈশার। তবে সে গম্ভীর সুরে বলল, আমি চোখে রঙিন চশমা পরব নাকি সাধারণ চশমা পরব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। কথাটা বলে সেখান থেকে চলে গেল ঈশা। আদৃত তো ঈশার মন ভালো করার জন্য এমনটা বলেছিল, কিন্তু সে এটা কি বলে গেল? আদৃত মনে মনে ভাবল, ভুল কিছু তো বলেনি। আসলেই তো, ওর লাইফ ও যা খুশি করবে। আমি কেন তা নিয়ে ভাবতে যাচ্ছি? নিজের কাঁধে কারোর স্পর্শ টের পেয়ে পিছনে ফিরে তাকালো আদৃত। আয়েশা তার দিকে তাকিয়ে বলল, ঈশাকে চেনো বুঝি তুমি? আদৃত কি বলবে বুঝতে পারল না। আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে কিছুটা। আয়েশা মুচকি হেসে বললেন, তুমি যে আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলে সেটা কিন্তু আমি আগেই দেখেছি। আদৃত কিছু বলতে যাবে তার আগেই আয়েশা হাতের ইশারায় তাকে থামিয়ে দিয়ে বলে, থাক, কিছু বলতে হবে না। আর তুমি চিন্তা করো না, আমি ঈশাকে কিছু বলবো না। চুপ করে রইল আদৃত। আয়েশা তার গায়ে হাত বুলিয়ে সামান্য হেসে বললেন, মেয়েটা বড্ড সহজ সরল। ওকে কিছু বলতে চাইলে ঠিক সময়ে বলে দিও। কথাটা বলে আয়েশা চলে গেলেন সেখান থেকে। আর আদৃত একই জায়গায় দাঁড়িয়ে মনে মনে তার কথার অর্থ খুঁজতে লাগল। ফাইজা বুকশপ থেকে বেরিয়েই রিকশা নিয়ে বাসায় চলে এলো। পূর্ণর কথা ভেবে একদমই কষ্ট পেতে চায় না সে। কলিং বেল এর শব্দ পেয়ে রুকসানা দরজা খুললেন। ফাইজা ভিতরে ঢুকতেই সে জিজ্ঞাসা করলেন, ঈশার কি কিছু হয়েছে ফাইজা? ফাইজা রুকসানার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কেন? ও ফেরেনি এখনো? সে তো অনেক আগেই ফিরেছে। কিন্তু ওর চোখ মুখ থেকে স্বাভাবিক মনে হল না। আবার আমি জিজ্ঞেস করতে ঘরে গেলাম, কিন্তু সে দরজা বন্ধ করে বসে আছে। যাওয়ার আগে তো সব ঠিকই ছিল, হঠাৎ করে কি হলো বলতো?
ফাইজা কিছু বুঝতে পারল না, তাই মুচকি হেসে রুকসানার সামনে গিয়ে বলল, আরে তুমি চিন্তা করো না তো, ওই বন্ধুদের সাথে একটু ঝগড়া হয়েছিল তো তাই হয়তো মন খারাপ করে আছে। আমি দেখছি গিয়ে তুমি না কাচ্চি রান্না করবে। কাচ্চি দেখলে ঈশার মন আপনা আপনিই ভালো হয়ে যাবে। ঠিকই বলেছিস, আচ্ছা তুই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। হুম। ফাইজা উপরে উপরে স্বাভাবিক থাকলেও রুকসানার কথা শুনে তারও কিছুটা চিন্তা হচ্ছে। তাই সে নিজের ঘরে না গিয়েই আগে ঈশার ঘরের দিকে গেল। ঈশার ঘরের সামনে এসে দেখল দরজা বন্ধ। ফাইজা কয়েকবার দরজায় নক করে বলল, ঈশা, আমি দরজা আটকে রেখেছিস কেন? দরজা খোল। ঈশা বালিশে মুখ গুজে বিছানায় উপুর হয়ে শুয়েছিল। ফাইজার গলার আওয়াজ পেয়ে ঈশা বিছানা থেকে উঠে এসে দরজা খুলে দেয়। ফাইজা কিছু বলতে যাবে তার আগেই ঈশা তাকে জড়িয়ে ধরে। ফাইজা ঠিক বুঝতে পারল না ঈশার কি হয়েছে। ঈশাকে নিয়ে বিছানায় বসিয়ে বলল, এই মেয়ে, কি হয়েছে তোর? চোখ মুখের কি হাল বানিয়েছিস? ঈশা ফুপিয়ে কাঁদতে কাঁদতে ফাইজাকে সবকিছু বলতে লাগল। ভালোবাসার মানে কি পূর্ণ? ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট হাতে কথাটা বলল আদৃত। পূর্ণ রুমে সোফায় বসে কিছু কাজ করছিল। আদৃত এর এমন প্রশ্ন শুনে ল্যাপটপটা রেখে ব্যালকনির সামনে গিয়ে দাঁড়ায়। অবাক হয়ে প্রশ্ন করে, কি বললি? আদৃত সিগারেট এর ধোঁয়া ছেড়ে আকাশের দিকে তাকিয়েই বলে, আই সেইড, হোয়াট ডু ইউ মিন বাই লাভ? পূর্ণ আদৃতের পিছনে এসে তার কাঁধে হাত দিয়ে মজার সুরে বলল, আদৃত মেহরাজ কি প্রেমে পড়ল নাকি? মাথা নিচের দিকে ঝুঁকিয়ে তাচ্ছিল্যের সুরে হাসল আদৃত। পিছন ফিরে পূর্ণর দিকে তাকিয়ে বলল, যা জিজ্ঞেস করলাম সেটা তো বল। এমনভাবে জিজ্ঞেস করছিস যেন আমি কোন মস্তবর প্রেম বিশেষজ্ঞ। ভালো তো বেসেছিস। চুপ করে গেল পূর্ণ। আদৃত সামান্য হেসে বলল, অস্বীকার তো করতে পারবি না। বলতে পারবি তুই কখনোই ফাইজাকে ভালোবাসিসনি। দীর্ঘশ্বাস ছাড়ে পূর্ণ। মুচকি হেসে বলে, ভালোবাসা বলে কয় হয় না, অপ্রত্যাশিতভাবেই হয়তো কাউকে ভালোবেসে ফেলি আমরা। কখনো সেটা ভালো, আবার কখনো দুজনের জন্যই ক্ষতিকর। পূর্ণ ব্যালকনি থেকে রুমে চলে আসে। ফাইজার জন্য তার মনে কোন অনুভূতি আছে কিনা এটা তার পক্ষে বলা মুশকিল। থাকলেও সেটা অব্যক্ত রাখাই উচিত বলে পূর্ণর ধারণা। আদৃত আবারও আকাশের দিকে তাকিয়ে সিগারেটে টান দিল। আজকাল নিজেকেই ঠিকভাবে বুঝে উঠতে পারে না সে। নিজের মনকে যা বোঝাচ্ছে আর তার মন যা বুঝছে তা সম্পূর্ণই ভিন্ন। আমি তোকে আগেই বুঝিয়েছিলাম ঈশা, কাউকে এভাবে ভালোবাসিস না। এগুলো কেবলই বয়সের দোষ, দেখবি কয়েকদিন পরে ঠিকই ভুলে গেছিস নীরবকে। মুখে এমনটা বললেও ফাইজা নিজেই বুঝতে পারে সত্যিকারের ভালোবাসা এত সহজে ভোলা যায় না, তা শুধুই তারা করে বেড়ায়। চাইলেও সেখান থেকে বেরিয়ে আসা যায় না। তবুও ঈশাকে শান্ত করার জন্য কথাগুলো বলছে ফাইজা, আর ফাইজার ধারণা ঈশা যেটাকে ভালোবাসা বলে দাবি করছে সেটা কেবলই তার মোহ। ঈশা চুপ করে ফাইজার কোলে মাথা রেখে শুয়ে আছে। ফাইজা এত কিছু বললেও তার মুখে কোনো কথা নেই। ফাইজা ঈশার মাথায় হাত বুলিয়ে বলল, এই ঈশা, কিছু তো বল। এই চুপ করে থাকাটা কিন্তু তোর সাথে মানাচ্ছে না। আর নীরব তো তোকে কখনো ভালোই বাসেনি। ঈশা চোখ তুলে ফাইজার দিকে তাকিয়ে বলে, কিন্তু কেন আপু? কেন ভালোবাসেনি আমায়? যেখানে সবাই বুঝতে পেরেছে আমি নীরব ভাইয়াকে পছন্দ করি, সেখানে ও কেন বুঝতে পারল না? উঠে বসল ঈশা। করুণ চোখে তাকিয়ে বলল, আমি কি দেখতে খুব খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? মুখে বলিনি বলে কি ও একটুও বুঝবে না? ফাইজা মুচকি হেসে বলে, সবসময় সব কথা মুখে বলতে হয় না রে পাগলি। তোকে যে ভালোবাসবে, তোর না বলা কথাগুলোও সে বুঝতে পারবে।
তুই আর একটু বড় হলেই বুঝতে পারবি সবটা, তখন নিজের এই কান্নার কথা চিন্তা করে নিজেই অবাক হবি। মিলিয়ে নিস আমার কথা। রুকসানা নিচ থেকে ডাক দিয়ে বলেন, ফাইজা, ঈশা খেতে আয় তোরা। ফাইজা ঈশার গালে হাত দিয়ে বলে, অনেক হয়েছে কান্নাকাটি। তোর ফেভারিট কাচ্চি রান্না করেছে ছোট আম্মু, বিকেলেও কিছু খাসনি নিশ্চয়ই। চল খেতে যাবি এখন। আমার খেতে ইচ্ছে করছে না আপু। তুমি আম্মুকে একটু বলে দিও আমার গ্যাস্ট্রিকে প্রবলেম হচ্ছে তাই খেতে পারবো না। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে ঈশা। আমি কিন্তু ছোট আম্মুকে গিয়ে সবকিছু বলে দেব, তখন ভালো হবে তো। আমার সত্যিই খেতে ইচ্ছে করছে না আপু। কোনোদিন তুই রাতে না খেয়ে ঘুমিয়েছিস শুনি। এবার শরীর খারাপ করবে তো বোন, চল আমি খাইয়ে দেব তোকে। কিন্তু আপু। কোনো কিন্তু নয়, চল আমার সঙ্গে। জোর করে ঈশাকে খেতে নিয়ে গেল ফাইজা। তবে তাকে খুব বেশি খাওয়াতে পারল না। রুকসানা বেশ অবাক হলেন, যেই মেয়ে কাচ্চি পেলে অন্যদিনের চেয়ে ডাবল খেয়ে নিতে পারে, সেই মেয়ের কিনা খাওয়ার প্রতি কোনো আগ্রহই নেই। ফাইজাকে জিজ্ঞেস করলে ও কোনোভাবে ম্যানেজ করে নিল তাকে। এরই মাঝে আরও 7 দিন কেটে গেছে। পরীক্ষা শেষ হওয়ার পর কত কিছু করবে বলে ঠিক করে রেখেছিল ঈশা, কিন্তু তার কিছুই করা হয়নি এই কদিনে। এখন অনেকটা স্বাভাবিক হয়েছে ঈশা, তবুও অধিকাংশ সময়ই মন খারাপ করে বসে থাকে। ফাইজা তাকে আরও 3 দিন আগে থেকে ঘুরতে যাবে বলতে বলতে আজকে রাজি করাতে পেরেছে। ঈশাও ভাবছে একটু ঘুরতে গেলে হয়তো মনটা ভালো হবে তার। যাব ঠিক আছে, কিন্তু যাবটা কোথায়? সোফায় বসে চিপস খেতে খেতে প্রশ্নটা করল ঈশা। ফাইজা তার পাশে বসেই টিভি দেখছিল। ঈশার প্রশ্নে উত্তর দিয়ে বলে, আমার ইউনিভার্সিটিতে পিঠা উৎসব চলতেছে। চাইলে আমরা সেখানেই যেতে পারি। ঈশা বোকার মতো প্রশ্ন করল, কিন্তু আমার তো পিঠা পছন্দ না, তুমি তো জানোই। আরে বলদি, যাব, ঘুরবো ফিরবো, মজা করব। পিঠা খেতেই হবে তা তো নয়। তাও ঠিক বলেছ। আর ওখান থেকে বেরিয়ে রেস্টুরেন্টে যাব। ওখানে ডিনার করে তারপর ফিরব। তাহলে মোহনাকেও নিয়ে যাই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা শোনো, তুমি শাড়ি পরবে তো? আমি। তুই পরবি তাহলে আমিও পরতাম। আমার এখন শাড়ি পরার মুড নেই গো। কিন্তু তুমি পরো না প্লিজ। কতদিন তোমাকে শাড়ি পরতে দেখি না। যদি হাঁটতে গিয়ে পরে যাই তখন? আরে আমি থাকতে তোমায় পরতেই দেব না। ফাইজা সামান্য হেসে ঈশার গাল টেনে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, পরব। মোহনাকে ফোন করে জানিয়ে দে। আর আমায় শাড়ি পরিয়ে দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ঈশাকে এমন হাসি খুশি দেখে ফাইজাও অনেক খুশি হল। মেয়েটার সাথে মুড অফ করে থাকাটা একদমই মানায় না। আদ্রিত অফিসে বসে কিছু ফাইল চেক করছিল, তখনই তার ফোনে সায়ানের কল আসে। আদ্রিত ফোনটা রিসিভ করতেই সায়ান বলে ওঠে, কোথায় তুই? অফিসে? কেন? যেখানেই থাকিস না কেন, এক্ষুনি বেরিয়ে ভার্সিটিতে আসবি। কতদিন বন্ধুরা একসাথে আড্ডা দেওয়া হয় না বলতো? তো তোরা জানা, আমার কাজ আছে কিছু। কোন দিন তোর কাজ থাকে না বলতো? কোনো কথা নয়, আসতে বলছি যখন আসবি ব্যাস। কথাটা বলেই ফোনটা কেটে দিল সায়ান। আদ্রিতের এখন বন্ধুমহলে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। এমনিতেই এই কদিন ধরে ঈশার কোনো দেখাই পায়নি। কখনো বা ওই আশ্রমের আশেপাশে গিয়ে ঘুরেছে, আবার কখনো ছাদে গিয়ে দূরবীন দিয়ে ঈশার বাড়ির ছাদের দিকে নজর রেখেছে, তবে কোনো লাভই হয়নি। আদ্রিত বুঝতেই পারছে না ও এমন পাগলামি কেন করছে। মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে রইল আদ্রিত। অতঃপর বাইকের চাবিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো, ভাবল হয়তো বন্ধুদের সাথে থাকলে ওর মনটাও কিছুটা শান্ত হবে। পূর্ণও নিজের কাজ নিয়ে বিজি, কদিন ধরেই একটা কিডন্যাপিং কেসের ইনভেস্টিগেশন নিয়ে খুব ব্যস্ত সময় কাটছে তার।
অবশেষে সেই কেস সলভ করতেও সক্ষম হয়েছে সে। তবে পূর্ণর কাজটা সবসময় গোপনভাবেই সম্পন্ন হয়, এমনকি নিজের পরিচয়ও তাকে গোপন রাখতে হয়। নিজের ব্যক্তিগত জীবনে যাই ঘটে যাক না কেন, কাজের ক্ষেত্রে তার প্রভাব কখনোই পড়তে দেয়নি পূর্ণ, আর দেবেও না। সায়ান পূর্ণকে ফোন করেও ভার্সিটিতে যেতে বলেছে, পূর্ণ আর আপত্তি করেনি। এমনিতেও দেশে ফেরার পর পূর্ণ বন্ধুদের সাথে দেখা করা হয়নি, একটা গেট টুগেদার হলে খারাপ হয় না। ঈশা হয়েছে তোর? চুপ করে দাঁড়াও তো আপু, ঠিক করে পরাতে দাও শাড়িটা। দেখিস ভাই, আমি কিন্তু সেই কবে লাস্ট শাড়ি পরেছি নিজেরও মনে নেই। উষ্টা খেয়ে পড়ে গেলে কিন্তু মান ইজ্জত সব শেষ। ঈশা শাড়ির কুচিটা ঠিক করে উঠে দাঁড়িয়ে বলল, আরে এত ভয় পাও কেন বলো তো, আমি তো শাড়ি পরে দৌড়াতেও পারি। তোর তো অভ্যাস আছে, আমার নেই। কিচ্ছু হবে না, মোহনা মেবি দাঁড়িয়ে আছে নিচে এসে। চলো যাই। ফাইজা শাড়ির কুচি ধরে সাবধানে পা বাড়িয়ে নিচে এলো। রুকসানার থেকে বিদায় নিয়ে ঈশা, ফাইজা, মোহনা তিনজন বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। পূর্ণ, সায়ান, আদৃত সহ তাদের আরও 5 থেকে 6 জন বন্ধু একসঙ্গে মাঠে বসে আছে। একটা কথা একদম সত্যি, লাইফে যতই ঝামেলা থাকুক না কেন, বন্ধুরা একসঙ্গে থাকলে সবকিছু গায়েব হয়ে যায়। তাদের মধ্য থেকে অনেক নামের একটি ছেলে বলে উঠল, প্রেম করাই ভীষণ প্যারা ভাই, ভাবতেছি এবার বিয়েটা করেই ফেলব। সায়ান বলল, তোরা বিয়ার চিন্তা করতাছোস, আর আমি কিনা একটা প্রেমও করতে। হঠাৎ সামনের দিকে সায়ানের চোখ পড়তেই থেমে যায় সে। মোহনাকে দেখতে পেয়ে মুখে হাসি ফুটিয়ে বলে, প্রেম? এবার একটা প্রেম তো আমি করবই। ওই তোরা থাক, আমি আসতেছি একটু পর। পূর্ণ ভ্রু কুঁচকে বলল, তোর আবার হঠাৎ হলোটা কি? কে শোনে কার কথা? সায়ান সেখান থেকে উঠে মোহনার দিকে যাওয়ার জন্য অগ্রসর হয়। গাড়ি থেকে নেমে মোহনা একটু আগেই ভিতরে ঢুকেছিল, আর ফাইজা তার শাড়ি সামলে ঈশাকে নিয়ে কিছুটা পরে ভিতরে আসে। ক্যাম্পাস অনেক বড় হওয়ায় মাঝে অনেক জায়গা রয়েছে, চারপাশে সব স্টল। ঈশা ভিতরে ঢুকেই দেখতে পেল মোহনা একটা স্টল এর দিকে যাচ্ছে, আর সায়ান তার দিকেই এগিয়ে আসছে। এটা দেখে ঈশা ফাইজাকে বলল, আপু তুমি ধীরে ধীরে আসো। হ্যাঁ। কথাটা বলেই ঈশা ছুটে গিয়ে সায়ানের সামনে দাঁড়িয়ে মেকি হেসে বলল, আরে আপনি এখানে ভাইয়া? ভালো আছেন তো? হঠাৎ ঈশা সামনে এসে পড়ায় সায়ান ও কিছুটা চমকে যায়, তবে সেও মুচকি হেসে জবাব দেয়, হ্যাঁ তুমি ভালো আছো তো? আমি তো ভালোই থাকি। কারোর কাছে যাচ্ছিলেন বুঝি? এতক্ষণে ঈশার গলার আওয়াজ শুনে মোহনাও সেখানে উপস্থিত হয়। সায়ানকে দেখে বেশ ভালোই বুঝতে পারে যে সে তার দিকেই আসছিল, আর ঈশা মাঝখানেই তাকে আটকে দিয়েছে। সায়ান কিছু না বলায় ঈশা আবারও বলে, শুধু মেহুকে গিফট দিলে চলে বলুন তো? ওর বেস্ট ফ্রেন্ডকেও মাঝে মাঝে কিছু গিফট দিতে পারেন তো নাকি? মোহনা ঈশার কানে কানে গিয়ে বলল, কি সব বলছিস ঈশা, চুপ কর। ঈশা এবার হেসে বলে, আরে তুই থামো তো। আর ভাইয়া আপনাকে বলছি, এত নার্ভাস হলে চলে? থাক, আমি আবার কারোর মাঝে কাবাব মে হাড্ডি হতে চাই না। যেদিকে যাচ্ছিলেন যান। ঈশার কথায় মোহনা কিছুটা লজ্জা পায়। ঈশা সেখান থেকে সরে যাওয়ায় সায়ান ও খুশি হয়ে মোহনার সাথে কথা বলতে চলে যায়। ফাইজা একটু দূরে দাঁড়িয়েই ওদের কার্যকলাপ দেখছিল। ঈশা তার কাছে আসতেই জিজ্ঞেস করে, কি রে, কেসটা কি বলতো? আমাকে তো আগে বলিসনি কিছু। ঈশা হাসতে হাসতে বলে, আরে বলবো বলবো, আমি তো একটু মজা নিতে গেছিলাম আর কি। ওরা থাকুক তো, আমরা ওইদিকে যাই চলো। ওকে চল। এদিকে আদৃত, পূর্ণদের গ্রুপের একটা ছেলে ফাইজাকে দেখতে পেয়ে বলে, ওই মেয়েটা আমাদের জুনিয়র ছিল না? নামটা যেন কি? ছেলেটার নজর লক্ষ্য করে সেদিকে তাকাতেই আদৃত আর পূর্ণ দুজনেই অবাক হয়ে যায়।
পূর্ণ ফাইজাকে শাড়ি পরা অবস্থায় এর আগে কখনো দেখেনি, আর আদৃত যে এখানে ঈশাকে পেয়ে যাবে সেটা তো সে কল্পনাও করেনি। আরে মনে নেই তোর? ওটা তো ফাইজা, পূর্ণর পিছনে ঘুরে বেড়াতো যে। ছেলেটার কথা শুনে সেখানের সবাই হাসতে লাগল। আদৃত ওদের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, এখানে হাসার কি হলো? একজন পূর্ণর দিকে তাকিয়ে বলল, হাসা না হয় থামালাম, কিন্তু পূর্ণ তুই ওর দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? প্রেমে ট্রেমে পড়লি নাকি? পূর্ণর ধ্যান ভাঙে এবার। ফাইজার থেকে দৃষ্টি সরিয়ে বলে, এই টপিক বাদ দে। ও এই ভার্সিটিতেই পড়ে, আমরা যেমন এসেছি তেমনই ও এসেছে। এ নিয়ে আর কোনো কথা শুনতে চাইছি না আমি। বাকিরাও আর কিছু বলল না এই নিয়ে। তবে আদৃত এর নজর অন্যদিকে, সে তাকিয়ে দেখছে প্রাণোচ্ছল ঈশাকে। তার এই কদিনের সকল অস্থিরতা যেন নিমিষেই কেটে গেল এই প্রাণোচ্ছল ঈশাকে দেখে। ভাগ্যেশ সায়ানের কথায় এখানে এসেছিল, না হলে তো ঈশার দেখাই পেত না। আর দেখতেও পেত না তার হাস্যোজ্জ্বল মুখখানা। ফাইজা, তুই আসবি আমায় বলিসনি তো? ক্যাম্পাসের অন্য পাশ থেকে ফাইজার বান্ধবী সোহা এসে বলল কথাটা। ফাইজা সামান্য হেসে বলল, ওই তো একটু বোনেদের নিয়ে এলাম, তাই আর জানানো হয়নি। সোহা ঈশার দিকে দেখিয়ে বলল, ঈশা রাইট। ফাইজা আমাদেরকে তোমার কথা অনেক বলেছে। ঈশা মুচকি হাসল। সোহা আগেই দেখেছে পূর্ণ এখানে এসেছে। সোহা ফাইজাকে একটু পাশে নিয়ে এসে ফিসফিস করে বলল, পূর্ণ ভাইয়া কবে দেশে ফিরল রে? তুই জানিস কিছু? ফাইজা কপাল কুঁচকে বলল, আমায় জিজ্ঞেস করছিস কেন? আমি কি করে জানব? ওই দিকে দেখ। পূর্ণর দিকে নজর রেখে কথাটা বলল সোহা। ফাইজা সোহার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই পূর্ণ, আদৃতসহ আরও অনেককে দেখতে পেল। ফাইজা বেশ বিরক্ত হয়ে অন্যদিকে ঘুরে বলল, যার ইচ্ছে আসতেই পারে, এখানে আমাকে দেখানোর কি আছে সোহা? সোহা কিছুটা চিবিয়ে চিবিয়ে বলল, না এমনিই বললাম আর কি। ঈশা ওদের সামনে এসে বিরক্ত হয়ে বলল, কি হলো আপু? আমরা কি এখানে দাঁড়িয়েই থাকব নাকি অন্যদিকেও যাব? চলো ওই দিকটায় যাই। কথাটা বলেই ঈশা ফাইজার হাত ধরে পূর্ণরা যেদিকে বসে আছে সেদিকে যেতে নিলেই ফাইজা তাকে থামিয়ে দিয়ে আমতা আমতা করে বলে, ওখানে তেমন কিছু নেই রে ঈশা, আমরা বরং ওই দিকটায় যাই। মোহনাও তো বোধহয় ওদিকেই গেছে। মোহনাকে ছাড়ো তো ওর মতো। আর ওদিকে মেবি নাচ গানও হচ্ছে, চলো না যাই। ফাইজা আর কিভাবে বোঝাবে যে সে পূর্ণর সামনে পড়তে চায় না। বাধ্য হয়ে ঈশার সঙ্গে সেদিকেই যেতে হলো। ঈশার এখনও আদৃতের দিকে চোখ পড়েনি, তাই হয়তো সে ওদিকটায় যেতে চাইছে, না হলে সে নিজেও যেত না। আদৃতের ফোনে একটা কল আসায় সে একটু সাইডে গিয়ে ফোনে কথা বলছিল আর ঈশার দিকে নজর রাখছিল। ঈশা ফাইজাকে নিয়ে একদম আদৃতের পাশ থেকে হেঁটে 2 কদম গিয়েই হাঁটা থামিয়ে দেয়। ফাইজা ভ্রু কুঁচকে বলে, কি হলো, থামলি কেন? ঈশার যেন মনে হলো ও আদৃতকে দেখেছে। তাই ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে একটু পিছনে তাকাল। আদৃত ও তখন ফোন কানে ধরে ঈশার দিকেই তাকিয়েছিল। ঈশা চট করে চোখটা সরিয়ে নিয়ে বিরক্তির সুরে ফিসফিস করে বলল, এই লোকটা অল টাইম আমার সামনে চলে আসে কেন? কি হলো, কিছু বললি? হ্যাঁ, না না কিছু না, চলো। পূর্ণদের কিছুটা পাশ থেকেই চলে গেল ঈশা আর ফাইজা। পূর্ণ চোখ তুলে ফাইজার দিকে তাকালেও ফাইজা একবারের জন্যও তাকায়নি তার দিকে। সায়ান মোহনার সঙ্গে হেঁটে হেঁটে বিভিন্ন কথা বলে চলেছে। মোহনাও তার সঙ্গে হাঁটছে আর এটা ওটা খাচ্ছে। মোহনা এবার সায়ানের দিকে তাকিয়ে বলে, আপনি যে এত ভীতু জানতাম না তো। হোয়াট? আমি ভীতু? কেন কেন? ঈশার কথায় যেভাবে নার্ভাস হয়ে যাচ্ছিলেন তাতেই তো বোঝা যায় আপনি কত্ত ভীতু।
এত ভীতু হলে মোটা চিকন কোনো মেয়েই আপনাকে বিয়ে করবে না হুম। সায়ান মোহনার কানের কাছে গিয়ে বাঁকা হেসে বলে, বউ তো বোধ হয় আমি পেয়ে গেছি। সায়ানের কথায় বেশ লজ্জা পায় মোহনা। আমতা আমতা করে বলে, ঈশা আমাকে খুঁজছে মনে হয়, আমি গেলাম। কথাটা বলেই সেখান থেকে ছুটে চলে যায় মোহনা। আর সায়ান সেই একই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ হেসে আবারও বন্ধুমহলে ফিরে যায়। সায়ান হাসিমুখে ফিরে আসতেই পূর্ণ গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, তোর হাবভাব কিন্তু ভালো ঠেকেছে না সায়ান। কি করতে গিয়েছিলি তুই? সায়ান বেশ ভাব নিয়ে বলল, তোদের জন্য ভাবি নিয়ে আসার প্ল্যান করছি বুঝলি। সায়ানের কথা শুনে সেখানে বসে থাকা সবাই হাসল। পূর্ণ আবারও বলল, তাই জন্য বাচ্চা একটা মেয়ে? আরে মেরা ভাই পেয়ার উমার নেহি দেখতা হেরে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, তবে ক্যাম্পাসে মানুষের সংখ্যা কমেনি বরং বেড়েছে। পূর্ণ, সায়ান সহ বাকি সবাই চলে গেলেও আদৃত এখনো ক্যাম্পাসেই রয়েছে। ঘুরে ঘুরে ঈশাকে খুঁজতে তার কিছুটা অস্বস্তি লাগছে, তাই ফোন ঘাঁটতে ঘাঁটতে একই জায়গায় থেকে আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করছে ঈশাকে। মোহনা, ফাইজা, ঈশা পুরো ক্যাম্পাস ঘুরে বেশ ভালোই মজা করেছে। ফাইজা প্রথম থেকে একটু আনিজি থাকলেও পূর্ণকে বেরিয়ে যেতে দেখার পর সেও কিছুটা স্বস্তি পেয়েছে। তিনজনই বেরিয়ে যাওয়ার জন্য অগ্রসর হবে তখনই ঈশার কানে একটা বিড়ালের ডাক ভেসে আসে। ঈশা পাশে তাকাতেই দেখতে পায় একটা পার্সিয়ান বিড়াল মানুষের মাঝে গুটিসুটি মেরে বসে জোরে জোরে ডাকছে, তার গলায় একটা বেল্ট বাঁধা। ঈশা দৌড়ে গিয়ে বিড়ালটাকে কোলে নিয়ে আদর করে। ঈশার পিছন পিছন মোহনা আর ফাইজাও চলে আসে সেখানে। ঈশার আর বুঝতে বাকি রইল না যে বিড়ালটা হয়তো তার মালিকের থেকে হারিয়ে গেছে। ঈশার ভীষণ মায়া হলো বিড়ালটার জন্য। ঈশা ফাইজা আর মোহনার দিকে তাকিয়ে বলল, তোমরা একটু পানি নিয়ে আসো না ওর জন্য, কি জানি বেচারা কতক্ষণ ধরে কাঁদছে। আচ্ছা তুই দাঁড়া এখানে, আমরা পানি নিয়ে আসছি। কথাটা বলেই মোহনা আর ফাইজা পানি আনতে চলে গেল। ঈশা বিড়ালটাকে নিচে নামিয়ে নিজেও ওর সামনে বসে আফসোসের সুরে বলল, ইস কি কিউট বিড়ালটা, কার কাছ থেকে হারিয়ে গেছে কে জানে। এখন ওর মালিককে খুঁজব কি করে। আর ওকে তো এভাবে রেখেও যেতে পারবো না। আদৃত দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখছিল। একটা বিড়ালের জন্য কিনা মেয়েটা কত টেনশন করছে। আসলেই সেদিনের আন্টি ঠিকই বলেছিল, মেয়েটা ভীষণ সহজ সরল। মনে মনে এসব ভেবে আদৃত শান্ত পায়ে হেঁটে ঈশার সামনে গিয়ে দাঁড়াল। ঈশা বিড়ালটার দিকে তাকিয়েই তার কথা ভাবছিল। হঠাৎ সামনে একজনকে দাঁড়াতে দেখে সেই দৃষ্টি অনুসরণ করে উপরে তাকায় সে। দেখতে পায় আদৃত বুকে হাত গুজে তার দিকেই তাকিয়ে আছে। চট করে উঠে দাঁড়ায় ঈশা। তার মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পরও আদৃতকে সেখানে থেকে যেতে না দেখে ঈশা এবার বলে ওঠে, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আদৃত কিছু বলে না। ঈশা আবার ও বিরক্ত হয়ে বলে ওঠে, কি হলো চুপ করে আছেন কেন? আর আপনি সবসময় আমার সামনে চলে আসেন কেন বলুন তো? আদৃত কিছুটা ঝুঁকে বিড়ালটাকে কোলে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, একই প্রশ্ন তো আমিও করতে পারি। ঈশা আঙুল উঁচিয়ে বলতে যায়, আপনি আবারও। ঈশার কথা সম্পূর্ণ হতে দেয় না আদৃত। তার মাঝেই বিড়ালের থেকে চোখ সরিয়ে ঈশার দিকে তাকিয়ে বলে, ঝগড়া করে নিশ্চয়ই বিড়ালের মালিককে খুঁজতে পারবে না। থেমে গেল ঈশা। বিড়ালটার দিকে তাকিয়ে আবারও মায়া হলো তার। আদৃতের দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে কি করব? আদৃত সরু চোখে তাকিয়ে বলল, ঝগড়া করার ক্ষেত্রে পিএইচডি না করে নিজের ব্রেইন খাটালেই উপায় পাওয়া যায়, আর সেটা তো তুমি করবে না। ঈশা রাগী দৃষ্টিতে তাকালো আদৃতের দিকে। আদৃত সেদিকে খেয়াল না করে সামনে এগোতে এগোতে বলল, এসো আমার সাথে। ঈশা ঘুরে গিয়ে আদৃরের দিকে তাকিয়ে বলল,
কেন কেন কেন? আপনার সাথে আমি কেন যাব শুনি? মতলব কি আপনার? আদৃত বিরক্তিসূচক দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে বলল। আসতে হলে এসো, না হলে থাকো এখানে। আদৃত চলে যেতে নিলেই ঈশাও তার পাশে পাশে যেতে লাগল। আর অনর্গল বলতে রইল, আরে আরে, এভাবে ওকে নিয়ে যাচ্ছেন কেন? চুপ করে আছেন কেন? কথা বলতে পারেন না? আরে কিছু তো বলুন। আদৃত মনে মনে হাসল ঈশার কথা শুনে, কিন্তু বাহিরে তা প্রকাশ করল না। আদৃত বিড়ালটাকে নিয়ে ক্যাম্পাসের স্টেজের পাশে এসে কয়েকজন লোকের সঙ্গে কিছু কথা বলল। তারপর সেখান থেকে একজন লোক স্টেজে উঠে বিড়ালটার হারিয়ে যাওয়ার কথা বলল এবং তার মালিককে স্টেজের সামনে এসে বিড়ালটাকে নিয়ে যাওয়ার কথা বলল। ঈশা এতক্ষণে সবটা বুঝতে পারল। নিজের মাথায় গাঁটটা মেরে ক্ষীণ স্বরে বলল, ইস, এই আইডিয়াটা আমার মাথায় এলো না কেন? 2-3 মিনিটের মধ্যে বিড়ালের আসল মালিক সেখানে এসে আদৃতের কোল থেকে বিড়ালটিকে নিয়ে আদর করতে লাগলেন। আদৃতকে ধন্যবাদ জানাতে গেলে সে বাধা দিয়ে ঈশার দিকে দেখিয়ে বলল, না না, আমাকে থ্যাঙ্কস বলতে হবে না, আপনার বিড়ালটিকে ও পেয়েছিল, আমি না। মহিলাটি ঈশাকেও ধন্যবাদ জানিয়ে বিড়ালটিকে নিয়ে চলে গেল সেখান থেকে। ঈশা আশাপাশে তাকিয়ে আদৃতের থেকে নিজের নজর লুকোনোর চেষ্টা করতে লাগল। আদৃত কিছুক্ষণ ঈশার দিকে তাকিয়ে থেকে সেখান থেকে চলে যেতে নিলেই ঈশা পিছন থেকে ডাক দিয়ে বলে, শুনুন। আদৃত মুচকি হেসে পিছনে ঘুরে গম্ভীর দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে বলল, বলো। ঈশা ঘাড়ে হাত ঘষে আমতা আমতা করে বলল, থ্যাংক ইউ। আদৃত খানিকটা অবাক হওয়ার ভঙ্গিতে বলে, কি বললে? বললাম থ্যাংক ইউ। হঠাৎ থ্যাংক ইউ কিসের জন্য? আপনি যে বিড়ালটাকে ওর মালিকের কাছে পৌঁছে দিতে হেল্প করলেন তাই। আদৃত নিজের সানগ্লাসটা চোখে দিতে দিতে ঠোঁটের কোণে সামান্য হাসির রেখা টেনে বলল, যাক, তুমি তাহলে থ্যাংক ইউও বলতে পারো। ঈশা সরু চোখে তাকিয়ে বলল, পারবো না কেন শুনি? আমি মোটেই অকৃতজ্ঞ নই, হেল্প করেছেন তাই থ্যাংক ইউ বলেছি। আদৃত ঠোঁট চেপে হেসে বলল, ওয়েলকাম। কথাটা বলেই আদৃত আবারও পিছনে ঘুরে হাঁটতে লাগল। আজকে আর ঈশার রাগ হচ্ছে না কোনো। আদৃতের যাওয়ার পানে তাকিয়ে মনে মনে বলল, না ঈশা, লোকটাকে যেমন ভেবেছিলি উনি ততটাও খারাপ নয়। তোকে আমরা পুরো ক্যাম্পাসে খুঁজে বেড়াচ্ছি, আর তুই স্টেজের পিছনে দাঁড়িয়ে কি করছিস? বিড়ালটাই বা কোথায়? একনাগাড়ে কথাগুলো বলল ফাইজা। ঈশা সামনে হাঁটা শুরু করে বলল, ওর মালিক এসে নিয়ে গেছে। মোহনাও ঈশার পাশে হাঁটতে হাঁটতে বলল, ওর মালিককে তুই কোথায় পেলি? সন্ধ্যা হয়ে গেছে, চল যেতে যেতে বলছি। ঈশা, ফাইজা, মোহনা গাড়িতে উঠে পড়ল রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে। গাড়িতে বসে ঈশা সব ঘটনা খুলে বলতে লাগল। সবটা শুনে ফাইজা বলল, আমি তোকে আগেই বলেছিলাম লোকটা খারাপ নয়। তুই শুধু শুধুই ওনার সঙ্গে ঝগড়া করিস। ঈশা চুপ করে রইল। মোহনা হঠাৎ করে সোজা হয়ে বসে বলল, ভাইয়ার সাথে তোর এতবার দেখা হলো, আর তুই কিনা একটা সেলফিও তুলতে পারলি না ঈশা। সেলফির কথা মাথায় আসতেই ঈশা হা করে তাকালো মোহনার দিকে। তারপর অসহায় চোখে ফাইজার দিকে তাকিয়ে বলল, ওনার সঙ্গে বোধ হয় সত্যিই এ জীবনে আমার আর সেলফি তোলা হবে না। ঈশার কথা শুনে ফাইজা, মোহনা দুজনেই হাসতে লাগল, আর তা দেখে ঈশা মুখ ফুলিয়ে বসে রইল। কি ব্যাপার বলতো আদি? হঠাৎ এত খুশি খুশি লাগছে তোকে? সোফায় বসে খুশিমনে এলোমেলোভাবে গিটারে সুর তুলছিল আদৃত। পূর্ণ বেডে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। আদৃতের দিকে চোখ পড়তেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলল পূর্ণ। আদৃত গিটার থেকে মনোযোগ সরিয়ে পূর্ণর দিকে তাকিয়ে বলে, কোথায়? আমি তো নরমালই আছি।
হ্যাঁ, কিন্তু একটু বেশি নরমাল আছিস, আর এটাই তো অদ্ভুত লাগছে। আদৃত মুখে কিছুটা বিরক্তির ছাপ ফুটিয়ে বলল। এত বেশি ভাবতে কে বলেছে তোকে? পূর্ণ আর কথা বাড়ালো না, সে জানে আদৃত এখন তাকে কিছুই বলবে না। তবে আদৃতের হাবভাব দেখে পূর্ণ বেশ ভালোই বুঝতে পারছে যে তার মনে কিছু তো চলছে। রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাড়ি ফিরতে ফিরতে 8:30টার মতো বেজে গেল ঈশা আর ফাইজার। অবশ্য তারা বাড়িতে বলেই গিয়েছিল ফিরতে দেরি হবে। এত ঘোরাফেরা করে ঈশা বেশ ক্লান্ত, আর এতক্ষণ শাড়ি পরে থাকায় তো ফাইজা আরও বেশি বিরক্ত। বাড়ির দরজায় এসে কলিং বেল দিতেই রুকসানা এসে দরজা খুলে দিলেন। তবে ভিতরে এসে যে ঈশা এত বড় সারপ্রাইজ পেয়ে যাবে তা ভাবতেও পারেনি। ভিতরে দিকে সোফার দিকে তাকিয়ে তার বাবা জহির আহমেদকে দেখে ঠোঁটে চওড়া হাসি ফুটে ওঠে ঈশার। দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, হোয়াট আ সারপ্রাইজ বাবাই! কখন এলে তুমি? আই মিস ইউ সো মাচ। জহির সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললে, আই মিস ইউ টু মাই গার্ল। ফাইজাও তার কাছে এসে বলল, কেমন আছো ছোট আব্বু? আর তুমি আসবে বলনি তো? জহির সাহেব হেসে বললেন, সারপ্রাইজ দেব বলেই তো বলিনি কিছু। ঈশা উঠে দাঁড়িয়ে বলল, এবার কিন্তু 2-3 দিন থেকে চলে গেলে হবে না বাবাই। অন্তত 10 দিন থাকতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে থাকব। যা তোরা গিয়ে ফ্রেশ হয়ে আয়। ব্যবসায়িক কাজে জহির সাহেবকে অধিকাংশ সময় বিভিন্ন শহরে যেতে হয়, তাই বাড়িতে থেকে পরিবারের সঙ্গে সময় কাটানোটা আর হয়ে ওঠে না। তবে এবার তিনিও ভাবছেন ব্যবসায়িক কাজ থেকে একটু দূরে সরে আসবেন, অনেক তো কাজ করল জীবনে। এখন না হয় পরিবারের সাথে থাকা যাক। এমনিতেই আজ ঈশার মনটা ভালোই ছিল, তার উপর বাবাকে পেয়ে আরও দ্বিগুণ ভালো হয়ে গেল। খুশি মনে নিজের ঘরে চলে গেল ফ্রেশ হতে। আরও 10 দিন কেটে গেছে। ঈশা এখন নীরবের বিষয় থেকে অনেকটাই বেরিয়ে এসেছে, ছুটির সময়টা বেশ আনন্দের মধ্যেই কাটাচ্ছে সে। তার উপর বাবা থাকায় রোজই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া তো আছেই। তবে ঈশার দিন যতটা ভালো কাটছে, আদৃত এর দিন এখনো ততটাই খারাপ কাটছে। অফিসের কাজে তাকে 4 দিন আগে সিলেট আসতে হয়েছে, সায়ান আর পূর্ণ ও তাকে কোম্পানি দিতে চলে এসেছে। ঢাকায় থাকাকালীন সময়ে যে কোনোভাবে ঈশাকে এক নজর দেখতে পারত সে, তবে এখানে এসে 4 দিনে ঈশাকে না দেখতে পেয়ে অস্থির হয়ে উঠেছে তার মন। রাত 2টো বাজে। আরও 1 ঘন্টা আগে থেকে ঘুমানোর চেষ্টা করছে আদৃত, তবে কিছুতেই তার চোখে ঘুম নামছে না। অবশেষে মুখে হাজারো বিরক্তির ছাপ নিয়ে উঠে বসল আদৃত। পাশের 2টো বেডে তাকিয়ে দেখল পূর্ণ আর সায়ান শান্তিতে ঘুমোচ্ছে। ওদের এই ঘুমও এখন সহ্য হচ্ছে না আদৃত এর। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো আদৃত, অবশেষে তেমন কিছু না পেয়ে বেডসাইড টেবিল থেকে চার্জার টানিয়ে ছুঁড়ে মারল সায়ানের গায়ে। কোমরের উপর আঘাত পেতেই হকচকিয়ে উঠে বসে সায়ান। আশেপাশে তাকিয়ে চার্জারটা হাতে নিয়ে কপাল কুঁচকে তাকায় আদৃতের দিকে। তারপর বিরক্তিকর ভাবে বলে ওঠে, এটা কি হলো? চার্জার মারলি কেন? আদৃত আর কিছু না পেয়ে বলল, কি তখন থেকে নাক ডেকে চলেছিস? তোর নাক ডাকার শব্দে ঘুমোতে পারছি না আমি। এমন ভাব করতেছিস যেন আমি আজকে নতুন নাক ডাকতেছি। কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, শালা দিলি তো নষ্ট করে। ওদের কথাবার্তা শুনে পূর্ণরও ঘুম ভেঙে গেল। বিরক্তিকর চোখে দুজনের দিকে তাকিয়ে বলল, রাত 2টোর সময় কি শুরু করলি তোরা? নিজেরাও ঘুমা, আমাকেও ঘুমোতে দে। সায়ান এক নজর আদৃত এর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আবারও শুয়ে পড়ল। কিন্তু আদৃত এর চোখে যে ঘুম নেই। বিছানা থেকে উঠে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল আদৃত। ঈশার নম্বরটা সে অনেক আগেই নিয়েছিল, ঈশার থেকে নয়, তার এক ফ্রেন্ডের থেকে গোপনে ম্যানেজ করেছিল। নম্বরটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আদৃত, এত রাতে কল দেওয়া কি ঠিক হবে?
আর কল দিয়ে কীই বা বলবে। হাজারো চিন্তা ছাপিয়ে অবশেষে কলটা করেই ফেলল আদৃত, যা বলার বলবে, কিন্তু এখন ঈশার কণ্ঠ না শুনলে তার কিছুতেই ঘুম হবে না। আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ায় বেশ গভীর ঘুমে মগ্ন ছিল ঈশা, এর মাঝে ফোনটা বেজে ওঠায় চোখমুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে তার। ধীরে ধীরে চোখ খুলে ফোনটা হাতে নিতেই দেখে একটা আননোন নম্বর, রাত 2টোর সময় কেই বা কল করবে ওকে। এসব ভাবতে ভাবতেই কলটা রিসিভ করে কানে ধরল ঈশা। চোখ বন্ধ করেই ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। কোনো প্রত্যুত্তর করল না আদৃত, ঈশার কণ্ঠস্বর শুনতে পেরে এখন কিছুটা শান্তি লাগছে তার। কোনো উত্তর না পেয়ে ঈশা বিরক্তির সুরে বলল, কে রে ভাই? এত রাতে কল দিয়ে এখন চুপ করে আছেন কেন? আদৃতের মাথায় বুদ্ধি এলো ঈশাকে রাগানোর। তাই নিজে বেশ শান্ত গলায় বলল, আরে আজব তো। আপনি আমাকে কল করে এখন জিজ্ঞেস করছেন আমি কে? আপনি কে সেটা আগে বলুন। ঈশা কপাল কুঁচকে রাগী গলায় বলল, ফালতু কথা বলার জায়গা পান না তাই না? এত রাতে কল দিয়ে ইয়ার্কি করছেন আমার সঙ্গে? রাখুন ফোন, যত সব আজাইরা পাবলিক। কথাটা বলেই ফোনটা কেটে দিল ঈশা। ঈশাকে এমন রাগিয়ে বেশ মজা পেল আদৃত, নম্বরটার দিকে তাকিয়ে আনমনেই বলল, কে তুমি মেয়ে? কেন তোমার সান্নিধ্য আমায় প্রশান্তি দেয়? আর কেনই বা তোমার অনুপস্থিতি আমার মাঝে অস্থিরতার সৃষ্টি করে কেন? চলবে। গল্প তুমিময় প্রাপ্তি, 3য় পর্ব। লেখনীতে মেহরিন রিম।